বড় চাচ্চু, আপনি এই সিদ্ধান্তটা নেওয়ার আগে কি ঠিকঠাকভাবে ভেবে দেখেছেন? নীলা আপু আমার চেয়ে 1 বছরের সিনিয়র। একই ইউনিভার্সিটিতে পড়ি আমরা। লোক সমাজে জানাজানি হলে বিষয়টা কি খুব একটা ভালো দেখাবে? হ্যাঁ অভ্র, আমি সব ভেবেই বলছি। এখন আর সমাজ দেখার সময় আমার নেই রে। আমার মান সম্মান এখন পুরোপুরি তোর হাতে। দয়া করে আমার মেয়েটাকে বিয়ে করে এই খানবাড়ির মুখ রক্ষা কর বাবা। আমি তোর কাছে হাত জোড় করছি। ঢাকার প্রভাবশালী খানবাড়ি বড় সাহেব আরমান খান যখন 2 হাত জোর করে অব্রর সামনে দাঁড়ালেন, তখন অব্র শিউরে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে আরমান খানের হাত দুটো চেপে ধরল। অব্রের বাবা মারা যাওয়ার পর এই বাড়ি আরমান খানই তাকে নিজের সন্তানের মতো বড় করেছেন, শহরে এনে পড়াশোনাও করাচ্ছেন। কৃতজ্ঞতার ভারে অব্র মাথা নিচু করে বিনয়ের সাথে জবাব দিল। বড় চাচ্চু, ছি, আপনি আমার বাবার মতো। আপনি এভাবে হাত জোড় করলে আমি বড় অপরাধী হয়ে থাকব। আপনি যখন বলছেন তখন আপনার কথা অমান্য করার মতো ধৃষ্টতা আমার নেই। আমি আমি নীলা আপুকে বিয়ে করতে রাজি। আপনি বিয়ের ব্যবস্থা করুন। সত্যি বলছিস অভ্র? তুই আমার এই বিপদে পাশে দাঁড়াবি? আমি জানতাম তুই আমার ফেরাতে পারবি না। অনেক ধন্যবাদ বাবা, তোকে অনেক ধন্যবাদ। বড় চাচ্চু, প্লিজ আমাকে এভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনি বাইরের দিকটা সামলান, আমি আসছি। আরমান খান ঘর থেকে বেরিয়ে যেতেই অব্র জানলার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আর নীলা একই ইউনিভার্সিটিতে পড়ে। নীলা অনার্স 3rd ইয়ারে আর অব্র 2nd ইয়ারে। সম্পর্কের দিক থেকে তারা চাচাতো ভাই বোন, এবং নীলা তাকে সবসময় পিচ্ছি বা ছোট ভাই হিসেবেই দেখে এসেছে। আজ এই খান বাড়িতে আদরের মেয়ে নীলা খানের বিয়ে ছিল। নীলা তার দাদু আশরাফ খান এবং বাবা মায়ের চোখের মণি। ইউনিভার্সিটিতে আকাশ নামের এক ছেলের সাথে তার প্রেম হয়। সেই আকাশই ছিল আরমান খানের জাতশত্রু বিপুল চৌধুরীর তুরুপের তাস। আকাশ বরযাত্রী নিয়ে আসেনি, উল্টো বিপুল চৌধুরী ফোন করে আরমান খানকে চরম অপমান করেছেন। সমাজের মানুষ হাসাহাসির মাঝে আরমান খান আর আশ্রিত ভাইপো, যে কিনা গ্রামে তার বাবা মায়ের সাথে থাকতো, কিন্তু পড়াশোনার জন্য ঢাকা শহরে এসেছে বছর 2 হলো। সেই অভ্রর কাছেই শেষ আশ্রয় খুঁজে পেয়েছেন। অভ্র আরমান খানের চাচাতো ভাই অয়ন খান এবং তার স্ত্রী লামিয়া খানের বড় ছেলে অভ্র খান। একটা ছোট ভাই আছে নিশান খান। অভ্রের দাদা তালেব খান এবং দাদি আতিয়া খান বছর কয়েক হলো মারা গিয়েছেন। অন্যদিকে নীলার ঘরে তখন কান্নার রোল। লাল বেনারসি পরা নীলা যেন রাগে আর অপমানে ফেটে পড়ছে যখন সে শুনল আকাশ তাকে ধোকা দিয়েছে এবং তার বদলে 2nd ইয়ারে পড়া অভ্রের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। তখন সে চিৎকার করে বলে উঠল, না, এটা ইম্পসিবল। আমি ওই পিচ্চি অব্রকে বিয়ে করব না। ওই ইউনিভার্সিটিতে আমার 1 বছরের জুনিয়র। সবাই ওকে আমার ছোট ভাই হিসেবে চেনে। এখন কি আমি ওকে স্বামী বলে পরিচয় দেব? বাবা আমাকে এভাবে জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছে কেন? শান্ত হ নীলা। আকাশ আমাদের যে অপমান করেছে, তারপর আমাদের আর মাথা তুলে দাঁড়ানোর উপায় নেই। তোর দাদু তো লজ্জায় স্ট্রোক করার মতো অবস্থায় পড়েছেন। এখন অভ্র ছাড়া আমাদের সম্মান কেউ বাঁচাতে পারবে না মা। নীলা রাগে কাঁপছিল, কিন্তু হঠাৎই তার নজর গেল দরজার পাশে দাঁড়িয়ে থাকা তার বৃদ্ধ দাদুর দিকে। আশরাফ খান মাথা নিচু করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছেন। যে মানুষটা পুরো শহরে আভিজাত্যের প্রতীক ছিলেন, আজ তিনি তার নাতনির ভুলের জন্য সবার কাছে করুণার পাত্র হয়ে গেছেন। নীলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারল তার আকাশকে অন্ধভাবে বোঝায় নেওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। আকাশ আমাকে কেবল ধোকা দেয়নি, আমার গোটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমি কি এই বয়সে এসেও এতটাই অবুঝ? আমার দাদু আর বাবার সম্মান কি আমার ইগোর চেয়েও বড় নয়? আমার দাদু আর বাবার সম্মান কি আমার ইগোর চেয়েও বড় নয়? হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের মাসুল আমার পরিবার কেন দেবে? আমি এই বিয়ে করব। তার আকাশকে অন্ধভাবে বেছে নেওয়াটাই ছিল জীবনের সবথেকে বড় ভুল। নীলার চোখের পানি মুছে হঠাৎই স্থির হয়ে গেল। সে আয়নার নিজের বিধ্বস্ত রূপটা দেখল, তারপর ধীর পায়ে উঠে গিয়ে তার বাবার সামনে দাঁড়ালো। আরমান খান তখন শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিলেন। বাবা, আমি বিয়েতে রাজি। আমি অব্রকে বিয়ে করব। বিপুল চৌধুরীকে আমি বুঝিয়ে দেব যে খান বাড়ির মেয়েকে ভেঙে ফেলা এত সহজ নয়। তোমরা কাজীকে ডাকো, আমি আসছি। নীলার মুখে রাজির কথা শুনে বাড়িতে বিয়ের কাজ আবারও শুরু হলো। কিন্তু এই অসম বিয়ে কি এতটাই সহজ হবে? একদিকে 3rd ইয়ারের তেজস্বী নীলা খান আর অন্যদিকে 2nd ইয়ারের ধীর স্থির এবং ম্যাচিউর অভ্র। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। যে ঘরটা আজ আকাশের সাথে কাটানোর কথা ছিল, সেখানে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে।
নীলা লাল বেনারসি পরেই বিছানায় বসে আছে, তবে তার চোখের পানি এখন রাগে আর অপমানে শুকিয়ে গেছে। কিছুক্ষণ পর অভ্র খুব স্থির পায়ে ঘরে ঢুকলো। সে দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইল, তার উপর খুব সাবধানে দরজাটা লাগিয়ে দিল। অভ্র কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। দরজায় খিল দিলে কেন? ভেবেছো কি পরিস্থিতি সুযোগ দিয়ে তোমাকে এই রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছে বলে তুমি নিজেকে এই ঘরের মালিক ভাবতে শুরু করেছো? আমি তেমন কিছু ভাবিনি নীলা, রাত অনেক হয়েছে তাই দরজাটা আটকালাম। তুমি কি এভাবেই বসে থাকবে? ফ্রেশ হয়ে নিলে হয়তো তোমারই ভালো লাগতো। আমার ভালো মন্দের চিন্তা তোমাকে করতে হবে না অব্র। নিজের চরকায় তেল দাও। তোমার মতো একটা ছোট বাচ্চার সাথে এই ঘরে রাত কাটাতে হবে ভাবলেই আমার গা ঘিন ঘিন করছে। ইউনিভার্সিটির জুনিয়র ছিলি, বড় চাচুর দয়ায় আমাদের বাড়িতে আশ্রিত ছিলি, সেই তুই কি না আজ আমার স্বামী হওয়ার দুঃসাহস দেখালি? লজ্জা করে না তোর? চাচুর সম্মান যখন রাস্তায় পড়ে যাচ্ছিল তখন আপনার ওই ভালোবাসার আকাশ ভাই কোথায় ছিল? সে তো আপনাকে মাঝ রাস্তায় ফেলে পালিয়ে গেছে। আমি এসেছিলাম বলেই আজ আপনি মাথা উঁচু করে এই ঘরে বসে আছেন। চুপ কর একদম। তুই এসেছিস উদ্ধার করতে? হাসালি। আসলে তুই অনেক আগে থেকেই এই সুযোগের অপেক্ষায় ছিলি। এই বিশাল সম্পত্তি আর খানবাড়ির জামাই হওয়ার লোভ কি সামলানো যায়? আকাশ তোকে সুযোগ করে দিয়েছে আর তুই লুফে নিয়েছিস। তোর মতো নিচু মনের মানুষের কাছে এটাই তো স্বাভাবিক। নীলার প্রতিটি কথা তীরের মতো অভ্রের বুকে বিঁধছিল। অভ্র এতক্ষণ ধৈর্য ধরে সব সহ্য করছিল, কিন্তু নীলা যখন তার চরিত্র নিয়ে কথা তুলল তখন অভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। সে স্থির পায়ে নীলার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে তার খুব কাছে দাঁড়ালো। অভ্রের চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা দেখে নীলা মুহূর্তের জন্য থমকে গেল। আপনি ভাবছেন এই বিয়েটা করে আমি লটারি জিতেছি? আপনার মতো একটা ইগোইস্টিক আর অহংকারী মেয়েকে বিয়ে করার খুব শখ ছিল আমার। শোনো নীলা, তোমাকে বিয়ে করতে আমিও খুব একটা রাজি ছিলাম না। এই বিয়েটা আমিও খুব সহজভাবে করিনি। এর পেছনে একটা কারণ আছে। কারণ? কিসের কারণ? ওই সম্পত্তি তো তোর আসল কারণ। আর কি হতে পারে? ভুল ভাবছ। এই বিয়েটা করতে আমিও বাধ্য হয়েছি, না হলে আমারও কোনো শখ ছিল না তোমার মতো জেদি আর অবুঝ মেয়ের দায়ভার কাঁধে নেওয়ার। কেন বিয়ে করেছি সেটা রহস্যই থাক, সময় হলে সব জানতে পারবে। তবে আপাতত এটা মাথায় রেখো, এই ঘরে আমি কারো দয়াই নেই, নিজের অধিকারেই আছি। তোর এত বড় সাহস! তুই আমাকে তুইতুকারি করছিস? ছোট হয়ে বড়দের সম্মান দিতে জানিস না? সম্মান দিলে সম্মান পাওয়া যায়। স্বামী হিসেবে আপনার থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল আপনি তার বিন্দুমাত্র দেখাচ্ছেন না, তাই আমিও আপনাকে আর আপু বলে সম্বোধন করতে পারছি না। আজ রাতটা আমি সোফাতেই কাটাবো। আপনার সামনে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আপনার ওই আকাশ ভাই ধোকা দিয়ে চলে গেলেও আমি ধোকা দিতে জানি না। অভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে আলমারি থেকে নিজের বালিশ আর চাদর নিয়ে গটগট করে বারান্দার দিকে সোফায় চলে গেল। নীলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কল্পনাও করেনি এই শান্ত ছেলেটা এভাবে মুখের উপরে করার জবাব দিবে, বিশেষ করে অভ্রের সেই রহস্যময় কারণ। এই কথা শুনে নীলা মনের ভেতরে একটা অস্বস্তি শুরু হলো। অভ্র কেন বাধ্য হলো বিয়েটা করতে? সে কি সত্যিই কিছু লুকাচ্ছে? অন্যদিকে অভ্র বারান্দায় শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে এই লড়াইটা কেবল শুরু। বাসর রাতে সেই তিক্ততার রেশ কাটতে না কাটতেই সকাল হলো। খানবাড়ির বিশাল ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। আরমান খান আর আশরাফ খান গভীর মুখে বসে আছেন। অভ্র এক কোণায় মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। তার মনে কাল রাতের নীলার বলা কথাগুলো তীরের মতো বিঁধছে। এমন সময় নীলা ড্রয়িং রুম থেকে শব্দ করে হেঁটে এসে টেবিলের এক পাশে বসলো। তার চোখে মুখে এখনও সেই অহংকারের ছাপ স্পষ্ট। সে অভ্রের দিকে আর চোখে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। মাছ নাস্তায় এসব কি করেছো? রাস্তার ধারে সস্তা হোটেলের মতো খাবার লাগছে কেন? অবশ্য যার জন্য রান্না করেছো তার রুচি তো এমনই হবে। যার নিজের কোনো ক্লাস নেই সে তো এসব পেলেই চাঁদ পায়। নীলা সকাল সকাল কেন অশান্তি করছিস? চুপচাপ নাস্তা কর। অভ্র এখন এই বাড়ির বড় গাছা নয়, ও এই বাড়ির জামাই। ওর সামনে অন্তত কথাগুলো মেপে বল। জামাই? হাসালে মা। যে ছেলেটা নিজের কোনো পরিচয় নেই, আমার বাবার দয়ায় শহরে এসে পড়াশোনা করছে, সে হয়েছে এই বাড়ির জামাই। স্ট্যাটাস বলে তো একটা কথা আছে নাকি? এখন তো দেখছি স্ট্যাটাস শব্দটাই এই বাড়ি থেকে উঠে গেছে। এই ছেলেকে এই টেবিলে বসিয়ে আমার নিজের আভিজাত্য নষ্ট করতে পারছি না।
নীলা, অনেক হয়েছে। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। যাকে তুমি আজ ছোট করছো, সেই অভ্র যদি কাল রাতে এগিয়ে না আসতো, তবে আজ তোমার এই দাদু লজ্জায় স্ট্রোক করতেন। তোমার পছন্দের মানুষটি তো তোমাকে বাঁচাতে আসেনি নীলা, সে তো তোমাকে মাঝ রাস্তায় তামাশা বানিয়ে দিয়ে গেছে। বাবা ঠিকই বলেছেন নীলা, যার জন্য আজ এই পরিস্থিতি সে তো কাপুরুষের মতো নিজের পরিচয় লুকিয়ে আমাদের ধোকা দিয়েছে। অভ্র এই বিয়েটা না করলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকতো না। তুমি কি চাও সমাজ আমাদের নিয়ে আজীবন হাসাহাসি করুক? বাবা, তোমরা কি এই ছেলেটার জন্য আমাকে কথা শোনাচ্ছ? ও তো সুযোগ পেয়ে এই বাড়িতে পাকাপাকিভাবে ঢুকেছে। ও তো আগে থেকে এই দিনটার অপেক্ষায় ছিল। কত বড় সাহস আমার চোখে চোখ রেখে কথা বলে। যার থাকার কথা ছিল সার্ভেন্ট কোয়ার্টারে, সে আজ আমার পাশে বসে নাস্তা করছে। নীলা, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কোনো লোভে আসিনি। আপনার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। বড় চাচ্চুর সম্মান বাঁচাতে আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমাকে বারবার অপমান করে আপনি নিজের নিচু মানসিকতার পরিচয় দিচ্ছেন। তুই আবার মুখ খুলছিস? ছোট হয়ে বড়দের সাথে মুখে মুখে তর্ক করছিস? কোন সাহসে? তুই কি ভুলে গেছিস তোকে সব সময় আমি পিচ্চি বলে ডেকেছি? নিজের অবস্থানটা কি তোর মনে নেই? নীলার এই রাগের মাঝেই বাড়ির সদর দরজায় একটা শব্দ হলো। সবাই তাকিয়ে দেখলো অভ্রর বাবা, মা এবং অভ্রর ছোট ভাই সজীব ঘরে ঢুকেছে। তাদের পরনে অতি সাধারণ গ্রাম্য পোশাক, হাতে গ্রামের খাঁটি গুড় আর কিছু মিষ্টির প্যাকেট। আরমান খান আর আশরাফ খান দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অভ্র তার বাবা মাকে দেখে আবেগপ্রবণ হয়ে এগিয়ে গেল। আরমান ভাই, আমরা সব শুনেই চলে আসলাম। আমার অভ্র নাকি আপনার মেয়ের সাথে বিয়ে করেছে। খবরটা শুনে আর গ্রামে থাকতে পারলাম না। আপনারা অনেক বড় লোক, এই গরিবের ছেলেকে ঘরের জামাই করেছেন, এর লাগে আমরা ধন্য। বাবা, এটা কি হচ্ছে? এসব গেও মানুষগুলো এখানে কেন? আমার বিয়ে হয়েছে বলে কি এখন পুরো গ্রাম এই বাড়িতে এসে ভিড় করবে? ড্রয়িং রুমে কি অবস্থা করেছে দেখেছো? এই ধুলোবালি নিয়ে এরা ডাইনিং এ কেন আসছে? নীলা, মুখ সামলে কথা বলো। ওরা অভ্রর পরিবার, ওরা এখন আমাদের পরম আত্মীয়। ওদের সাথে ভদ্রভাবে কথা বলো। এটা তোমার কোনো ভার্সিটির ক্যাম্পাস নয় যে যাকে খুশি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। ও মা, এই কি নীলামা, কি সুন্দর দেখতে, ঠিক যেন পরীর মতো। অভ্র লগে খুব মানাইছে। বাবা অভ্র, তুই তো অনেক ভাগ্য নিয়ে জন্মাইছিস রে। খানবাড়ির এমন লক্ষ্মী মেয়ে তোর বউ। খবরদার, আমাকে মা বলে ডাকবেন না। আর কিসের মানাইছে? আপনাদের এই ছেলেকে আমি কোনোদিন স্বামী বলে মানি না। ও আমার ছোট ভাইয়ের মতো, এই বাড়িতে বড় হয়েছে। ওকে আমি এই বাড়ির কাজের লোকের চেয়ে বেশি সম্মান দেব না। আর আপনারা এখন এই বাড়ি থেকে বিদায় হন। আমি কোনো গ্রাম্য আত্মীয় সহ্য করতে পারবো না। বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। আরমান ভাই, আমরা কি ভুল কইয়া ফেললাম? আপনার মায়ে কি আমাকে পছন্দ করে নাই? আমরা তো আইছিলাম আনন্দ করতে, এভাবে অপমানিত হইতে আসিনি। আমাদের অভ্র কি খুব বড় অন্যায় করেছে কাউরে সাহায্য কইরা? বন্ধু, আপনি নীলার কথায় কিছু মনে করবেন না। ও এখন মানসিকভাবে সুস্থ নেই। নীলা, তুমি এক্ষুনি নিজের ঘরে যাও। আর যদি অভ্রর বাবা মার সাথে একটাও বাজে কথা বলেছ, তবে আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। আমার বন্ধুর সামনে আঘাত দিলে আমি তোমায় ত্যায্য করব। মনে রেখো, অভ্রর বাবা আমার বিপদের দিনের বন্ধু। বাহ, নিজের মেয়ের চেয়ে আজ এই অভ্র পরিবারের বড় হয়ে গেল। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে অভ্র, তুই শুনে রাখ, তোর এই গেও পরিবারকে নিয়ে তুই এই বাড়িতে শান্তিতে থাকতে পারবি না। আমি তোকে আর তোর পরিবারকে তিলে তিলে বুঝিয়ে দিব এই বাড়ির আসল মালিক কে। নীলা, আমার সাথে যা করার করুন, কিন্তু আমার পরিবারকে নিয়ে কোনো কথা বলবেন না। আমি এই বিয়ে কেন করেছি সেটার কারণ আমি এখনও বলিনি। তবে আমার ধৈর্য পরীক্ষা নেবেন না। আমার বাবা মার চোখে যদি আপনার জন্য এক ফোঁটা জল আসে, তবে আমি ভুলে যাব আপনার সাথে আমার কি সম্পর্ক। আমারও অনেক কিছু বলার আছে, যেটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। অভ্রর এমন বজ্রকণ্ঠ আর কঠোর রূপ দেখে নীলাও একটু থমকে গেল। সে গটগট করে উপরে নিজের ঘরে চলে গেল। অভ্রর বাবা মা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। আরমান খান নিজের বন্ধুকে জড়িয়ে ধরলেন। কিন্তু ডাইনিং রুমে তখন এক থমথমে নীরবতা। অভ্রর চোখে তখন রাগের চেয়ে বেশি জেদ। গত কয়েকদিনের ঝড়ের নীলা যেন অনেক ক্লান্ত হয়ে পড়েছে। অভ্রের বাবা মায়ের প্রতি শুরুতে যে ঘৃণা সে দেখিয়েছিল, এখন তা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় রূপ নিয়েছে। সে এখন আর চিৎকার করে না, অভ্রকে অপমানও করে না। সারাদিন সে চুপচাপ থাকে, কেবল একজোড়া বিষণ্ণ চোখ নিজের দাদু আর বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। ডাইনিং টেবিলে আজ দুপুরে খাবারের সময় অভ্রের বাবা আরমান খানের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করলেন। আরমান ভাই, একটা কথা কওনের আইছিল। এই কয়েকদিন তো আপনার মেহমান হইয়া থাকলাম,
কিন্তু বৌমা তো এখনো তার আসল শ্বশুর বাড়ি চিনি নাই। আমি ভাবতেছিলাম আজকে আমি আমার পোলারে আর বৌমারে লইয়া আমাকে গ্রামে চলে যাই, বৌমা আমাদের গ্রামটা দেখে আসুক। বন্ধু এত তাড়াতাড়ি? ওরা তো কেবল সংসারটা শুরু করলো। গ্রামে গিয়ে নীলা কি মানিয়ে নিতে পারবে? ওখানে তো ও কখনো যায়নি। ও ভাই, শ্বশুরবাড়ি তো একদিন না একদিন যাইতে হইবই। গ্রামের মানুষরাও তো মুখ বাড়াইয়া আছে নতুন বউ দেখানো লাইগা। 2-4 দিন থাইকা আবার শহরে আইসা পড়বো। বৌমা যদি আমাদের লগে যায় তবে আমাদেরও মান সম্মান থাকে। কি কও বৌমা, আমাদের লগে যাইবা? আমি আমি গ্রামে যাব মানে বাবা, আমি কি না গেলে হয় না? আমি তো কখনো ওসব পরিবেশে থাকিনি। অব্রর বাড়ির অবস্থা কেমন আমি তো জানি না। নীলা, বড়রা যখন কোনো আবদার করে তখন না বলতে হয় না। তাছাড়া গ্রামের বাড়িটা তোর নিজেরই তো বাড়ি। অপর বাবা মা তোকে এত আদর করে ডাকছেন, একবার গিয়েই দেখ না। আমি তোকে রিকোয়েস্ট করছি, ওদের কথা রাখ। শোন নীলা, তুই গেলে ওনারা খুশি হবেন। তোর দাদু যখন বলেছেন তখন আর অমত করিস না। অব্র তো সাথে আছে, তোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বাবা, তোমরা যখন বলছো তখন আমি যাব, কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না। আমার ভার্সিটির পড়াশোনা আছে। আঙ্কেল, নীলা যদি আনকমফোর্টেবল ফিল করে তবে জোর করার দরকার নেই। গ্রামের পরিবেশটা ওর জন্য একটু টাফ হয়ে যেতে পারে। ও হয়তো ওখানের সাধারণ জীবন মানিয়ে নিতে পারবে না। কেন অব্র, তুমি কি ভাবছো আমি সইতে পারবো না? তুমি আমাকে যতটা ইগোয়েস্টিক ভাবছো আমি হয়তো ততটা নই। বাবা আর দাদু যখন বলেছেন তখন আমি অবশ্যই যাব। চলো, তোমার ওই মাটির ঘর আর কাদা রাস্তা দেখে আসি। নীলা মনে মনে ভাবছিল অব্রদের গ্রাম মানেই হবে অভাব আর দরিদ্রের ছাপ। হয়তো ভাঙা কোনো টিনের ঘর তাকে থাকতে হবে, কিন্তু আরমান খান আর আশরাফ খানের মুখের দিকে তাকিয়ে সে সব মেনে নিল। বিকালেই সবাই মিলে রওনা দিল গ্রামের পথে। যখন গাড়িটা অব্রদের গ্রামের সীমানায় ঢুকলো, নীলা অবাক হয়ে দেখল রাস্তার মোড়ে মোড়ে মানুষ দাঁড়িয়ে আছে। অব্রের বাবাকে দেখে সবাই অত্যন্ত শ্রদ্ধা ভরে সালাম দিচ্ছে। নীলা বুঝতে পারল না একজন সাধারণ গ্রাম্য মানুষকে মানুষ এত সম্মান কেন দিচ্ছে। গাড়ি যখন একটা বিশাল সদর ফটকের সামনে থামলো, নীলা যেন আকাশ থেকে পড়ল। অব্র, গাড়ি এখানে থামলো কেন? আর এটা কার বাড়ি? এত বড় রাজপ্রাসাদ এই অজপাড়াগাঁয়ে কোত্থেকে এলো? তুমি কি ভুল ঠিকানায় নিয়ে এলে? না নীলা, এটাই আমাদের বাড়ি। আমাদের গ্রাম্য পরিবেশটা এমনই। চলো, ভেতরে গেলেই সব বুঝতে পারবে। নীলা গাড়ি থেকে নেমে টসকে খেয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা রঙের জমিদার বাড়ি। শ্বেত পাথরের কারুকাজ করা বিশাল পিলার, সামনে বিশাল বাগান আর থোকা থোকা ফুলের মেলা। এই কোনো সাধারণ বাড়ি নয়, পুরো গ্রামের মধ্যে এক প্রাচীন আভিজাত্যের প্রতীক। নীলা তো ভেবেছিল অব্ররা গরিব আর অসহায়, কিন্তু এই বাড়ির আভিজাত্য দেখে তার নিজের খান বাড়ির অহংকার যেন ধুলোয় মিশে যেতে লাগলো। পাড়ার শত শত মানুষ অব্রকে দেখে ছোট জমিদার সাহেব বলে সম্বোধন করতে লাগলো। অব্র, এসব কি? তোমরা এত বড় লোক, তোমার দাদু আর বাবা এত বড় জমিদার বাড়ির মালিক, তাহলে তোমরা কেন আমাদের বাড়িতে সাধারণ মানুষের মতো থাকতে? কেন তুমি কখনো বলোনি যে তোমার ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং? আমাদের পরিবারে আভিজাত্য দেখানোর কোনো চল নেই নীলা। আমার বাবা আর বড় চাচ্চুর বন্ধুত্বটা টাকার উপর টিকে নেই। তুমি আমাকে গরিব ভেবে ছোট করতে, কিন্তু আমি কখনো প্রয়োজন মনে করিনি তোমাকে আমার বংশ পরিচয় দেওয়ার। কারণ আমি চেয়েছিলাম তুমি মানুষ অভ্রকে চেনো, জমিদারের নাতি অভ্রকে নয়। আমি বিশ্বাস করতে পারছি না, এত বড় একটা পরিবারের সন্তান হয়েও তুমি আমার বাসায় সোফায় শুয়ে রাত কাটিয়েছো। আমার সব অপমান মুখ বুজে সহ্য করেছো। আর তোমার বাবা মা, তারা তো একদম সাধারণ মানুষের মতো মিশতেন। তাদের মধ্যে তো কোনো অহংকারই নেই। ও বৌমা, বাইরে দাঁড়াইয়া আসো কেন? আসো, এইটা এখন থেকে তোমারও বাড়ি। আমাকেও এই গেও বাড়িটাকে তোমার পছন্দ হয়েছে? চাচা, মানে বাবা, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের অনেক ছোট করেছি। আমি ভাবতেও পারিনি আপনাদের মন এতটা বড়। এত সম্পদ থাকার পরেও আপনারা এতটা অমায়িক। আমার নিজের উপর লজ্জা লাগছে। আরে ওসব কথা বাদ দাও মা, তুমি আসছো এটাই আমাদের বড় পাওনা। সজীব, তোর ভাবির ব্যাগগুলো ঘরে নিয়ে যা। বৌমা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার লাইগা গ্রামের সব বড় বড় মাছ ধরা হইছে। নীলা যখন বাড়ির ভেতরে ঢুকলো, সে দেখলো ভেতরে প্রতিটি আসবাবপত্র সেগুন কাঠের আর অ্যান্টিক ডিজাইনের। বাড়ির পরিবেশটাই আধুনিক, কিন্তু তাতে আভিজাত্যের ছোঁয়া। বাড়ির চাকর বাকররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নতুন বউকে বরণ করে নিচ্ছে। নীলা বুঝতে পারল সে যাকে পিচ্ছি আর অসহায় ভেবে তুচ্ছতাচ্ছিল্য করতো, সেই অব্রর ব্যক্তিত্বের গভীরতা কতটুকু। অব্রর দাদু যখন মাথায় হাত দিয়ে দোয়া করলেন, নীলার চোখের কোণে জল চলে এলো। তুমি কি রাজপ্রাসাদে আমাকে আনার জন্যই বাসর রাতে ওই রহস্যময় কারণে কথা বলেছিলে, আমাকে ছোট করার জন্য? না নীলা, আমি কাউকে ছোট করতে জানি না। এই বাড়ি
আর এই সম্পত্তি আমার কাছে নস্যি। আমি চেয়েছিলাম তুমি দেখো যে শিক্ষা আর আভিজাত্য কখনো চিৎকার করে বলতে হয় না। তোমার অহংকার আজ চূর্ণ হলো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে সম্মান দিতে জানি। চলো, তোমার ঘরে চলো। নীলা নিজের বিশাল সাজানো ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। সামনে বিশাল দিঘি আর যোজনা মাখা রাত। সে আজ প্রথমবার নিজেকে খুব ছোট মনে করতে শুরু করলো। সে আজীবন করুণা করে এসছে, আর সেই অভ্রের আশ্রয়ে সে নিজেকে নিরাপদ বোধ করছে। কিন্তু নীলার মনে তখন একটা প্রশ্ন, অভ্রের মতো ছেলে এত কিছু থাকার পরেও কেন আরমান খানের বাড়িতে সাধারণ ছাত্র হিসেবে পড়ে থাকতো? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? জমিদার বাড়ির শান্ত স্নিগ্ধ পরিবেশ নীলার প্রতিটা সকাল শুরু হয় এক নতুন বিস্ময় নিয়ে। সে ভেবেছিল অভ্রের বাড়িতে আসার পর হয়তো তাকে গত কয়েকদিনের অপমানের প্রতিশোধ নিতে হবে, কিন্তু এখানে সব কিছু উল্টো। অভ্রের মা ফাতেমা বেগম ভোরে উঠে নীলার পছন্দের নাস্তা তৈরি করেন। অভ্রের বাবা সারাক্ষণ ততস্থ থাকেন যাতে শহরের বড় কোনো বইয়ের কোনো অযত্ন না হয়। নীলা ডাইনিং টেবিলে বসে অবাক হয়ে দেখছিল। অভ্রের মা নিজ হাতে তার পাতে গরম গরম লুচি আর হালুয়া তুলে দিচ্ছিলেন। বাড়ির চাকর বাকররা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছেন যে তাদের বড় মা নিজের রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছেন। আম্মা, আপনি কেন কষ্ট করছেন? এই কাজগুলো তো বুয়ারাও করতে পারে। আপনি নিজে রান্নাঘরে কেন গেলেন? আপনার শরীর তো খারাপ করতে পারে। ও মা, বুয়াদের হাতের রান্না আর শাশুড়ি মায়ের হাতের রান্নার স্বাদের মধ্যে কি তুলনা হয়? তুই আমাদের বাড়ির লক্ষ্মী। শহরে তো অনেক চাইনিজ মোগলাই খাইছিস, আজ আমার হাতের এই সাধারণ নাস্তাটা খেয়ে দেখ তো মা, তোর ভালো লাগলেই আমার সব কষ্ট সার্থক। আমি আপনাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু আপনারা আমাকে এতটা ভালোবাসেন। এতটা ভালোবাসা কেন দিচ্ছেন? আপনাদের কি একবারও রাগ হয় না আমার উপর? আমি তো আপনাদের সম্মান দিতেও কার্পণ্য করেছি। বৌমা, ঘরের ছোটরা অনেক সময় না বুঝে অনেক কথা কয়। বড়দের কাজ হইল সেগুলো ভুইলা গিয়া শাসন আর ভালোবাসা দিয়া আগলে রাখা। আরমান ভাই আমাদের বিপদের দিনের বন্ধু। তার মেয়ে আমার নিজের মেয়ের মতোই। নিজের মেয়ের উপর কি কেউ রাগ করে থাকতে পারে? এখন সে ভুইলা গিয়া ভালো করে নাস্তা করো। নীলা চুপ হয়ে গেল। তার গলার কাছে কি যেন একটা দলা পাখি এলো। সে বুঝতে পারল আভিজাত্য কেবল দামি পোশাকে বা টাকা পয়সায় থাকে না, আভিজাত্য থাকে মনের বিশালতায়। নাস্তা শেষ করে নীলা যখন বারান্দায় এসে দাঁড়ালো, দেখল অভ্র বাগানে বসে কিছু একটা পড়ছে। নীলা ধীর পায়ে অভ্রের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। অভ্র পড়া থেকে মাথা তুলে নীলার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। অব্র, একটা কথা জিজ্ঞেস করব? তুমি কি আমাকে ঘৃণা করো না? আমি তোমাকে কত অপমান করেছি, তোমার পরিবারকে গিয়েও বলেছি, তবুও তুমি আমার প্রতি এত কেয়ারিং কেন? কেন তুমি আমাকে একটুও বকা দিলে না? ঘৃণা করাটা অনেক সহজ কাজ নীলা, কিন্তু দায়িত্ব পালন করাটা কঠিন। আমি তোমাকে ঘৃণা করে আমাদের পরিবারের শিক্ষা নষ্ট করতে চাই না। আর কেয়ারিং, তুমি এখন আমার স্ত্রী, তোমার ভালো মন্দের দায়িত্ব এখন আমার। এটা আমার কোনো করুণা নয়, এটা আমার কর্তব্য। কিন্তু আমি তো তোমাকে সেভাবে কোনোদিন গ্রহণ করিনি। আমি তো কেবল আমার বাবার সম্মানের জন্য এই বিয়েটা মেনে নিয়েছি। তুমি কেন আমাকে তোমার এই রাজপ্রাসাদে এনে এত যত্ন দিচ্ছ? তোমার তো রাগ হওয়া উচিত ছিল। কারণ আমি চাই তুমি দেখো যে পৃথিবীটা তোমার ভাবনার চেয়ে অনেক বড়। যে মানুষের পকেট ভর্তি টাকা থাকে তাদের সবার মন ছোট হয় না। আর আমার পরিবারের অমায়িক ব্যবহার, এটা আমাদের বংশের ঐতিহ্য। আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে জানি, তাদের ব্যাংক ব্যালেন্স দেখে নয়। আজ আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে অব্র। তোমাদের এই বিশাল বাড়ি, এত বড় মন, এর সামনে আমার ইগোটা একদম তুচ্ছ। আমি বুঝতে পারছি আকাশ আমাকে কেন ধোকা দিয়েছে। হয়তো আমার এই অহংকারই আমাকে অন্ধ করে রেখেছিল। আমি সত্যিই অনুতপ্ত। অতীত নিয়ে ভেবে আর লাভ নেই নীলা। এখন তুমি এই বাড়ির বড় বউ, গ্রামের মানুষ তোমাকে দেখতে আসবে। আমি চাই তুমি হাসি মুখে তাদের সামনে দাঁড়াও। তুমি যদি এখানে অস্বস্তি বোধ করো, তবে আমি আজই তোমাকে শহরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি তোমাকে জোর করে আটকে রাখবো না। না অব্র, আমি এখন যেতে চাই না। আমি এই পরিবেশটাকে চিনতে চাই। আমি বুঝতে চাই যে একটা মানুষ এতটা নিঃস্বার্থ কিভাবে হতে পারে। তোমাদের সবার এই অমায়িক ব্যবহার আমাকে বদলে দিচ্ছে। আমি অন্তত আর কয়েকটা দিন এখানে থাকতে চাই। আমাকে কি তোমরা এখানে থাকতে দেবে না? অভ্র অবাক হয়ে নীলার দিকে তাকালো। নীলার চোখে সেই তেজ আর অহংকার এখন আর নেই, সেখানে এক অদ্ভুত নমনীয়তা। এমন সময় সজীব হাসি মুখে দৌড়ে এলো। জীবনে সজীবের হাতে এক ঝুড়ি তাজা আম। ভাবি, ভাবি, নদীর ওপারে আমাদের আমবাগান থেকে এইমাত্র তাজা আম পাড়া হয়েছে। আম্মা আপনাকে ডাকছেন আম খাওয়ার জন্য। চলেন ভাবি,
গ্রামের গাছের পাকা আমের স্বাদই অন্যরকম। আপনার খুব ভালো লাগবে। চলো সজীব, আমি আসছি। তুমি একটু দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলা সজীবের সাথে বাড়ির ভেতরে চলে গেল। অভ্র তার যাওয়ার দিকে তাকিয়ে এক চিলতে হাসল। সে মনে মনে ভাবল, যে পাথরকে সে গলায় বেঁধেছিল সেই পাথর কি তবে আজ হীরা হতে শুরু করেছে? বাড়ির চাকর থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই নীলার শান্ত স্বভাব থেকে মুগ্ধ। নীলা আজ নিজ হাতে অভ্রের মায়ের সাথে বসে সবজি কাটলো, পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে গল্প করলো। দিনের শেষে নীলা বুঝতে পারল, গত 20 বছরে সে শহরে যা পায়নি, এই 2 দিনে সে গ্রামে তার চেয়েও অনেক বেশি মানসিক শান্তি পেয়েছে। রাতে বসার ঘরে একা বসে নীলা কেবল ভাবছিল অভ্রের সেই রহস্যময় কারণটা কি। জমিদার বাড়িতে কাটানো দিনগুলো নীলার জীবনের সেরা সময় হয়ে উঠেছিল, কিন্তু গত 2 দিন ধরে নীলার আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে যেন সারাক্ষণ কিসের এক আতঙ্কে দিন কাটাচ্ছে। হঠাৎ করে তার ফোনে ফোন আসে, আর স্ক্রিনের দিকে তাকালেই তার উজ্জ্বল চেহারাটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে বারবার ফোনটা কেটে দেয় বা সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখে। অভ্রের তীক্ষ্ণ নজর থেকে বিষয়টা এড়ায়নি। সে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছে, কিন্তু নীলা প্রতিবারই একটা দীর্ঘশ্বাস ফেলে এড়িয়ে গেছে। নীলা, কি হয়েছে তোমার? গত 2 দিন ধরে দেখছি তুমি ঠিকমতো খাচ্ছ না, কারোর সাথে কথা বলছো না। ফোনে কার কল আসে যে তুমি এমন অস্থির হয়ে ওঠো? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। কোনো সমস্যা নেই অব্র, তুমি কেন অকারণে গোয়েন্দাগিরি করছো? আমার ব্যক্তিগত কিছু ব্যাপার থাকতে পারে না? তুমি তোমার পড়াশোনা আর বাগান নিয়ে থাকো, আমার বিষয়ে মাথা ঘামিও না। আমি গোয়েন্দাগিরি করছি না নীলা, তুমি এখন আমার স্ত্রী আর এই বাড়ির বউ। তোমার চেহারার এই আতঙ্ক আমাকে ভাবিয়ে তুলছে। আকাশ কি তোমাকে ডিস্টার্ব করছে? ওই ছেলেটা কি আবার ফিরে এসেছে? নামটা মুখে আনবে না ওর। আমি বললাম তো কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও। আর হ্যাঁ, তুমি এখন থেকে আমার রুমে নক না করে আসবে না, আমি একটু ডিস্টার্ব ফিল করছি। অভ্র আর কোনো কথা বাড়ালো না, কিন্তু তার মনের কোণে সন্দেহ তো দানা বাঁধল। নীলা এখন শুধু তাকে এড়িয়ে চলছে না, বরং তাকে দেখলেই যেন বিরক্ত হচ্ছে। এরই মাঝে অভ্র আর নীলার শহরে ফিরে যাওয়ার সময় চলে এলো। আরমান খান ফোন করে জানিয়েছে যে তাদের ভার্সিটির ক্লাস শুরু হবে, তাই দ্রুত ফিরে আসা দরকার। অভ্রের বাবা মার সজীবের মায়া কাটিয়ে শহরে ফিরে যেতে নীলার আজ বুক ফেটে কান্না আসছিল। সে যে মেয়েটা এই গ্রামকে ঘৃণা করত, আর সেই গ্রাম ছাড়তে তার পা সরছে না। কিরে মা, এভাবে মুখটা এত ভার করে আছিস কেন? যার সময় কি কাঁদতে হয়? আবার আসবি। এই তো কয়েকটা দিন পর পর তোর আসবি, আমি তোর জন্য পিঠা বানিয়ে রাখবো। আম্মা, বিশ্বাস করেন আমার একদম যেতে ইচ্ছে করছে না। এই কয়েকদিনে আমি যে শান্তি এখানে পেয়েছি, শহরে গিয়ে আবার সেই যান্ত্রিকায় ফিরে যেতে হবে ভাবলেই খারাপ লাগছে। আমি কি আর কয়েকটা দিন থেকে যেতে পারি না? মারে, পড়াশোনা তো আগে। আরমান ভাই তোমাদের জন্য অপেক্ষা করছেন। তোরা শহরে যা, মন দিয়ে পড়াশোনা কর। আমরা আবার তোদের নিতে আসবো। অভ্র, তুই কিন্তু বৌমার কোনো অযত্ন করবি না, ও কিন্তু আমাকে কলেজের টুকরা হইয়া গেছে। তোমরা চিন্তা করো না বাবা, আমি ওর সব খেয়াল রাখবো। তবে ও নিজেই যদি আমাকে সহ্য করতে না পারে, তবে আমি কি করব জানি না। নীলা, ব্যাগগুলো গাড়িতে তোলা হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। নীলা চোখের পানি মুছে অভ্রর বাবা মার পা ছুঁয়ে সালাম করলো। সজীবকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো ও। গাড়ি যখন জমিদার বাড়ির ফটক পেরিয়ে মেন রোডে উঠলো, নীলা জানালার বাইরে তাকিয়ে এক মনে গ্রামটাকে দেখতে লাগলো। তার ফোনের স্ক্রিনটা আবারও জ্বলে উঠলো। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। পালিয়ে বেশি দিন থাকা যায় না নীলা, শহরে তো আসতেই হবে, তখন দেখা যাবে তোমার এই পিচ্ছি বর তোমাকে কিভাবে বাঁচায়। আমি জানতাম না এই বিপদ এত সহজে আমার পিছু ছাড়বে না। আকাশ এতটা নিচে নামতে পারে আমি কল্পনাও করিনি। অব্রকে আমি কিভাবে বলবো যে আমার ভুলের খেসারত এখন ওকে দিতে হতে পারে? না, আমি ওকে এই বিপদে জড়াতে পারবো না। ও শান্তিতে থাকুক। নীলা, তুমি আবার ফোনটা দেখে ওভাবে শিউরে উঠলে কেন? কার মেসেজ এসেছে আমাকে কি একবারও বলা যায় না? আমরা কি কেবল নামে স্বামী স্ত্রী? তুমি কি আমাকে বন্ধু ভাবতে পারো না? অব্র, প্লিজ তুমি গাড়ি চালাও, আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। আমার মাথাটাও খুব ব্যথা করছে, কোনো প্রশ্ন করো না দয়া করে। অভ্র স্টিয়ারিংটা শক্ত করে ধরল। সে বুঝতে পারছে নীলা কোনো বড় বিপদে পড়েছে এবং সে সেটা লুকাতে চাইছে, কিন্তু অভ্র তো দমে যাওয়ার পাত্র নয়। সে মনে মনে ঠিক করলো শহরে পা রাখার পরেই সে খুঁজে বের করবে নীলার এই অস্বাভাবিক আচরণের রহস্য।
এদিকে গাড়ি যতই শহরের কাছাকাছি পৌঁছাচ্ছে নীলার বুকের ধরফরানি ততই বাড়ছে। শহর আর গ্রামের পরিবেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। গ্রামের সেই বিশাল জমিদার বাড়ির প্রশান্তি কাটিয়ে নীলা আর অভ্র যখন খান বাড়িতে ফিরে এলো তখন পুরো বাড়িতে এক থমথমে পরিবেশ বিরাজ করছে। নীলা গাড়ি থেকে নামার পর থেকেই যেন এক জীবন্ত লাশ। তার চোখে মুখে সেই চঞ্চলতা আর নেই সেই তেজ। সে ঘরে ঢুকেই সোজা নিজের রুমে চলে গেল, কারোর সাথে একটা কথাও বলল না। আরমান খান আর সানিয়া খানও মেয়ের এমন পরিবর্তন দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেলেন। তার ড্রয়িং রুমে অভ্রকে একা পেয়ে চেপে ধরলেন। অভ্র বাবা, একটা কথা সত্যি করে বলো তো, গ্রামে কি কোনো কিছু হয়েছে? নীলা আসার পর থেকে এমন মনমরা হয়েছে কেন? ওর মুখটা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ বাবা অভ্র, ও তো গ্রামে যাবার পর ফোনে আমাদের সাথে বেশ হেসেই কথা বলতো, কিন্তু আজ বাড়িতে পা রাখার পর থেকেই দেখছি ও যেন আমাদের থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। তোদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? বড় চাচ্চু, বিশ্বাস করুন আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। গ্রামে ও খুব ভালো ছিল, কিন্তু গত দুদিন ধরে ও হঠাৎ করেই বদলে গেছে। কারোর সাথে কথা বলছে না, হুটহাট ফোন এলে ভয় পাচ্ছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু ও আমাকে কিচ্ছু বলছে না। উল্টো আমি কথা বলতে গেলে ও বিরক্ত হচ্ছে। এটা কেমন কথা? আমার নাতনিটা তো এমন চুপচাপ থাকার মেয়ে নয়। অব্র, তুই কি কোনো কিছু লুকাচ্ছিস আমাদের কাছে? ওর কি শরীর খারাপ? দাদু, আমি সত্যি কিছু লুকাচ্ছি না। আমি নিজেও অনেক চিন্তিত। আমি শুধু এটুকু বুঝতে পারছি যে ও কোনো একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে সেটা কি তাও আমার কাছে গোপন করছে। আমি চেষ্টা করছি ওর পাশে থাকার, কিন্তু ও আমাকে কাছেই ঘেঁষতে দিচ্ছে না। আরমান খান একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না তার আদরের মেয়ের মনে কী চলছে। অন্যদিকে নীলা নিজের ঘরের দরজা বন্ধ করে জানলার পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে ফোনটা কাঁপছে। আকাশ আবারও ফোন দিচ্ছে। আজ ক্লাসের বিরতিতে অভ্র লক্ষ্য করল নীলা ক্লাসে নেই। সে খুঁজতে খুঁজতে ইউনিভার্সিটির একদম পেছনে নির্জন করিডোরে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে অভ্রের বুকটা ধক করে উঠল। সে দেখল নীলা আর আকাশ দাঁড়িয়ে খুব নিচু স্বরে গভীর কোনো আলোচনায় মগ্ন। দূর থেকে দেখে মনে হচ্ছে তারা খুব জরুরি কোনো পরিকল্পনা করছে, কিন্তু নীলার চেহারাটা ছিল ফ্যাকাশে আর ক্লান্ত। অভ্র আর এক মুহূর্ত দেরি না করে করিডোর দিয়ে এগিয়ে গেল। অভ্রর পায়ের শব্দ পেয়েই আকাশ কথা থামিয়ে দিল। তার মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। সে নীলার দিকে তাকিয়ে শেষবারের মতো কিছু একটা ইঙ্গিত করলো এবং অভ্রর দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। অভ্র এসে নীলার সামনে দাঁড়ালো। নীলা তখন কাঁপছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওই ছেলেটা এখানে কি করছিল নীলা? আর তোমাদের মধ্যে এমন কি গভীর আলোচনা চলছিল যার জন্য এই নির্জন করিডোর বেছে নিতে হলো? আমাকে সব সত্যি করে বলো। কোনো সত্যি নেই অব্র, ও এমনিতেই কিছু কথা বলতে এসেছিল। তুমি সব বিষয়ে নাক গলিও না তো। তোমার নিজের কাজ করো, আমার পেছনে গোয়েন্দাগিরি করতে হবে না। এমনি মানে কি? ওর সাথে তোমার এখন কিসের লেনদেন নীলা? আমি তোমার স্বামী। তোমার উপর কোনো বিপদ আসলে সেটা আমাকে সামলাতে দাও। তোমার এই ফ্যাকাশে চেহারা বলে দিচ্ছে তুমি অনেক বড় কোনো বিপদে আছো। স্বামী? অব্র, তুমি নিজেকে অনেক বড় মনে করো, তাই না? আকাশ কি করতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ও অনেক ভয়ঙ্কর একটা মানুষ। তুমি এই ঝামেলায় নিজেকে জড়াতে চেও না। তোমার কিছু হলে বড় চাচ্চু আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। নিজের চরকায় তেল দাও গো। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে অভ্রকে পুরোপুরি উপেক্ষা করে দ্রুত নিজের ডিপার্টমেন্টের দিকে চলে গেল। অভ্র স্তব্ধ হয়ে করিডোরে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে নীলা তাকে বাঁচানোর জন্যই সত্যটা লুকাচ্ছে, কিন্তু নীলার এই এড়িয়ে চলা অভ্রকে আরও বেশি বিচলিত করে তুলেছে। রাতের আকাশটা আজ মেঘলা, ঠিক নীলার মনের মতো। ঘরের ভেতরে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছে। অভ্র প্রতিদিনের মতো আজ খুব শান্তভাবে ঘরে ঢুকলো। সে যখন নিজের চাদরটা গুছিয়ে সোফায় শুচ্ছিল তখন নীলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে আজ অনেক প্রশ্ন, অনেক সংশয়। সে ধীর পায়ে অভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। অভ্র তার দিকে তাকাতে দেখলো নীলার দৃষ্টিতে আজ এক অদ্ভুত শীতলতা। নিজের চরকায় তেল দাও গে। অব্র, সোফায় শোয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আজ আমার সত্যিটা জানা খুব দরকার। হঠাৎ কি হলো নীলা? অনেক রাত হয়েছে, শরীরটাও ভালো লাগছে না। কাল সকালে কথা বললে হয় না? না হয় না। আচ্ছা অব্র, আমাকে একটা সত্যি কথা বলবে? বিয়ের দিন রাতে তুমি বলেছিলে তুমি এমনি এমনি আমাকে বিয়ে করনি, এর পেছনে কোনো রহস্য বা বড় কোনো কারণ আছে। কিন্তু সেটা কি তা তুমি আমাকে আজও বলনি। প্লিজ অব্র, আজ আমাকে বলো ঠিক কী কারণে তুমি এই বিয়েটা করতে রাজি হয়েছিলে।
নীলার মুখে হঠাৎই এই প্রশ্ন শুনে অভ্রের পুরো শরীর যেন একবার কেঁপে উঠল। তার চেহারায় স্বাভাবিক ভাবটা মুহূর্তেই উদা হয়ে গেল, চোখের মণিটা কুঁচকে এলো আর কপালের বিন্দু বিন্দু ঘাম চলল। অভ্র কয়েক সেকেন্ড পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নীলার চোখের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। তার এই নীরবতায় নীলার মনের সন্দেহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। পুরনো কথা তুলে লাভ কি নীলা? পরিস্থিতি যা ছিল তাই করেছি। এখন এসব নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট। তুমি ঘুমানোর চেষ্টা করো। সময় নষ্ট? না অব্র, এটা আমার জীবনের প্রশ্ন। আজ ইউনিভার্সিটিতে আকাশ আমাকে যা বলেছে সেটা শোনার পর আমি আর শান্ত থাকতে পারছি না। ও বলেছে ও নাকি আমাকে বিয়ের আসরের স্বেচ্ছায় ফেলে চলে যায়নি, বরং তুমি আর আমার বাবা মিলে ওকে সরে যেতে বাধ্য করেছিলে। তোমরা নাকি ওকে এমনভাবে শাসিয়েছিলে যাতে ও পালিয়ে যেতে বাধ্য হয়। এটা কি সত্যি অব্র? অভ্র জল শক্ত হয়ে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে কোনো কথা বলল না। তার এই মৌনতা যেন নীলার অভিযোগকে সত্য বলে মেনে নেওয়ার সংকেত দিচ্ছিল। অভ্র শান্তভাবে বারান্দার দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। আকাশ কি বলেছে না বলেছে তাতে আমার কিছু যায় আসে না। আর আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বাধ্য নও? তার মানে আকাশ ঠিকই বলেছে। আমার বাবা আর তুমি মিলে এই চালটা চেলেছ যাতে আকাশকে সরিয়ে তুমি এ বাড়ির জামাই হতে পারো। আমি ভাবতেই পারিনি তুমি এতটা নিচু মনের হতে পারো। আকাশ তো আমাকে বিয়ে করতেই এসেছিল। তোমরা কেন ওকে বাধ্য করলে পালিয়ে যেতে? তোমরা দুজন মিলে আমাকে এভাবে ঠকালে। অভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে কোনো উত্তরও না দিয়ে দ্রুত বারান্দায় চলে গেল এবং দরজাটা আটকে দিল। অভ্রের এই এড়িয়ে চলা দেখে নীলা বিছানায় ধপ করে বসে পড়ল। তার কানে বারবার আকাশের বলা সেই বিষাক্ত কথাগুলো বাজছে। আকাশ ওকে বলেছিল যে অভ্র আরমান খানের সম্পত্তির উপরে লোভ ছিল, তাই তারা দুজনে মিলে আকাশকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে। তবে আকাশ আজ যা বলেছিল সেটা কি সত্যি? আমি তো সবটা স্বাভাবিক করতে চেয়েছিলাম। আমি নিজেকে একটু একটু করে প্রস্তুত করছিলাম এই বিয়েটা মেনে নেওয়ার জন্য। আমি তো চেয়েছিলাম সব ভুলে তোমার হাতটা ধরতে, কিন্তু তোমরা দুজন মিলে কেন আমার জীবনটা নিয়ে এভাবে খেললে? তোমরা কেন আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দিলে না যে আমি কেবল তোমাদের একটা সাজানো নাটকের চরিত্র ছিলাম? নীলার চোখের জল আজ বাদ মানছে না। তার মনে হচ্ছে সে এক বিশাল মরিচিকার পিছনে ছুটছে। একদিকে আকাশের ব্ল্যাকমেল, অন্যদিকে অভ্র আর তার বাবার এই গোপন পরিকল্পনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে বুঝতে পারছে না সে কার উপরে ভরসা করবে। যে বাবাকে সে অন্ধের মতো বিশ্বাস করত, সেই বাবা কি তবে ষড়যন্ত্র করে আকাশকে তাড়িয়েছিলেন? আমি যদি সত্যি আকাশের কথা বিশ্বাস করি তবে আমি কার কাছে যাব? বাবা মা তো তোমাকে ফেরেশতা মনে করেন, আর আমি তো একটা খেলনা হয়ে গেছি তোমাদের কাছে। তোমরা দুজনেই কেন আমাকে এভাবে ঠকালে অব্র? আকাশকে তোমরা কেন বাধ্য করলে আমাকে ছেড়ে যেতে? জানলার বাইরে বৃষ্টি নামতে শুরু করেছে। বারান্দায় দাঁড়িয়ে অভ্র অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে নীলার মনে আজ ঝড়ের সৃষ্টি হয়েছে, কিন্তু সে এই মুহূর্তে সত্যটা বলতে পারছে না। আকাশ যে কতটা ভয়ঙ্কর মিথ্যা বলেছে এবং কেন অভ্র আর আরমান খান সেদিন এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, সেই সত্যটা এখন বললে হিতে বিপরীত হতে পারে। অভ্র বীর করে বলল, সময় আসুক নীলা, তখন তুমি বুঝতে পারবে আকাশের আসল চেহারা কি ছিল। আপাতত আমাকে তোমার চোখে অপরাধী হয়ে থাকতে দাও। সারা দু চোখের পাতা এক করতে পারেনি নীলা। আকাশের বলা বিষাক্ত কথাগুলো তার মস্তিষ্কে তীরের মতো বিঁধছে। আকাশ তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে অভ্র আর আরমান খান মিলে তাকে ভয় দেখিয়ে বিয়ের আসর থেকে তাড়িয়েছিল। পুরো সত্যিটা না জেনে নীলা মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। সকালবেলা সে যখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলো, তার শরীর যেন আর নিজের নিয়ন্ত্রণে ছিল না। রাস্তার ধার দিয়েই সে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি ছিল শূন্য। হৃদয়ের জ্ঞান হারিয়ে নীলা কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে তা সে নিজেও টের পায়নি। ঠিক সেই মুহূর্তে একটা বিশালাকার মালবাহী ট্রাক বিকট শব্দে হর্ন বাজিয়ে তার দিকে ধেয়ে আসছিল। জমদূত হয়ে ধেয়ে আসা ট্রাকটি নীলার একদম কাছাকাছি চলে আসতেই হঠাৎই বজ্রপাতের মতো ক্ষিপ্তপ্রায় একজোড়া শক্তিশালী হাত নীলার হাত ধরে প্রচণ্ড এক হ্যাঁচকা টান দিল। নীলা ছিটকে এসে আছড়ে পড়ল এক বলিষ্ঠ বুকের ওপরে। ট্রাকটি প্রচণ্ড বেগে বাতাস কেটে বেরিয়ে গেল। সংবিদ ফিরে পেয়ে নীলা দেখল অভ্র তাকে তার দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অভ্রের পুরো শরীর থর থর করে কাঁপছে আর তার চোখের জল নীলার কাঁধ ভিজিয়ে দিচ্ছে। অভ্র যেন এক মুহূর্তের জন্য নিজের প্রাণ হারানোর ভয়ে কুঁকড়ে গিয়েছিল। সে নীলার মুখটা দুই হাতে আঁকলে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, নীলা, তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তায় এভাবে কেউ হাঁটে? যদি আজ আমি সময় মতো না আসতাম তবে কি হতো বুঝতে পারছো?
কেন নিজেকে এভাবে শেষ করে দিতে চাইছো? আমার কথা কি একবারও ভাবলে না? অভ্রর এই আকুতি বা কান্নামাখা কণ্ঠ নীলার কানে পৌঁছালেও তা কোনো মায়া তৈরি করতে পারল না। উল্টো রাগে আর ঘৃণায় নীলার সারা শরীর রি রি করে চলে উঠল। সে তার সর্বশক্তি দিয়ে অভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এবং নিজের গায়ের ধুলো ঝেড়ে চিৎকার করে উঠল। অভ্রের প্রতি তার ঘৃণা যেন আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসতে চাইল। স্পর্শ করবে না আমাকে, একদম স্পর্শ করবে না। এই সাহস তুমি কোত্থেকে পাও অব্র? তুমি কি ভেবেছো আমাকে এভাবে বাঁচিয়ে তুমি আমার চোখে হিরো হয়ে যাবে? ওই নাটকে কান্না বন্ধ করো। তোমার স্পর্শে আমার শরীর ঘিনঘিন করছে। তোমার মতো একটা মিথ্যাবাদীর হাত আমার গায়ে লাগলে আমার দম বন্ধ হয়ে আসে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু তোমাকে রক্ষা করতে চেয়েছি। তুমি কেন বুঝতে পারছো না যে ওই ট্রাকটা তোমাকে পিষে দিয়ে চলে যেত? আমি তোমাকে ভালোবাসি বলেই হয়তো ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম। তুমি কেন এতটা কঠোর হচ্ছ? রক্ষা করতে চেয়েছো নাকি নিজের অধিকার ফলাতে এসেছো? তুমি করে আমার বিয়েটা আকাশের সাথে হতে দাওনি অব্র। সত্যি করে বলো, আমার উপর কি আগে থেকেই তোমার নজর ছিল? নজর ছিল তাই না? খুব নজর ছিল তাই না? সম্পত্তির লোভ নাকি আমার উপর দখল নেওয়ার মোহ? কোনটা তোমাকে এতটা নিচে নামালো? তুমি আর বাবা মিলে আকাশকে ভয় দেখিয়ে তাড়িয়েছো যাতে তুমি এই বাড়ির জামাই হতে পারো। ছি, তোমার মতো নিচু মনের মানুষ আমি জীবনে দেখিনি। অনেক বড় বড় অপবাদ দিচ্ছ নীলা। তুমি জানো না সেদিন আসলে ঠিক কী ঘটেছিল? আকাশ কেন পালিয়েছিল তার কারণ যদি তুমি জানতে, তবে আজ আমার দিকে এভাবে আঙুল তুলতে না। আমি কেবল তোমার আর তোমার বাবার সম্মান বাঁচিয়েছি। আকাশের কি দোষ ছিল অব্র? সে বিপুল চৌধুরীর ভাতিজা ছিল। এটাই কি তার মস্ত বড় অপরাধ? বিপুল চৌধুরী আমার বাবার জাত শত্রু হতে পারে, কিন্তু আকাশ তো ছিল আমার ভালোবাসা। সে তো আমাকে বিয়ে করতে আসরের দোরগোড়ায় পৌঁছে গেছিল। তাহলে কেন তোমরা দুজন মিলে ওকে শাসিয়ে পালিয়ে যেতে বাধ্য করলে? কেন আমার ভালোবাসাটা আমার থেকে এভাবে কেড়ে নিলে? তোমাদের কি একটুও দয়া হলো না আমার উপর? আমার সারাটা জীবনের সুখটা তোমরা কেন মাটি করে দিলে? আকাশ তোমার ভালোবাসা ছিল নীলা? তুমি কি সত্যিই জানো তুমি কাকে ভালোবাসতে? যে মানুষটা তোমাকে ব্যবহার করতে চেয়েছিল, যে মানুষটা তোমার বাবার সম্মান নিয়ে খেলতে চেয়েছিল, সে তোমার ভালোবাসা? তুমি সত্যি ওর উপর এতটা অন্ধবিশ্বাস রাখো? হ্যাঁ, আকাশ আমার ভালোবাসা ছিল, আছে আর থাকবে। আমি আকাশকেই ভালোবাসি। ওর বিপদের দিনে ও হয়তো পরিস্থিতির শিকার হতে পারে, কিন্তু ও আমাকে কোনোদিন ছেড়ে যেত না যদি না তোমরা ওকে বাধ্য করতে। তোমাদের এই সাজানো বিয়ের নাটকের মাঝে আমি পিষে গেছি অব্র। আমি তোমাকে ঘৃণা করি। তোমাদের এই অসহায়ত্বকে, তোমাদের এই অস্তিত্বকে ঘৃণা করি। এই বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে। আমি আকাশকেই আমার স্বামী মনে করি। আমি আকাশকে ভালোবাসি। নীলার মুখে এই কথাটা শোনার পর অভ্রের মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমেষেই ধসে পড়ল। এতদিনের যত্ন, আড়ালে থেকে করা নিরাপত্তা আর বুকের ভেতরে জমানো নীরব ভালোবাসা যেন এক লহমায় অপমানিত হয়ে গেল। অভ্রের চেহারার সেই মায়া মুহূর্তেই উদাও হয়ে এক কঠিন পাথরের রূপ নিল। তার চোখের জল শুকিয়ে গিয়ে সেখানে এক অদ্ভুত শূন্যতা আর আভিজাত্য ফুটে উঠল। সে আর এক পাও সামনে বাড়ালো না। অনেক বড় কথা বলে ফেললে নীলা। তোমার ভালোবাসার মাপকাঠি যদি ওই আকাশই হয়, তবে আমি আজ থেকে আর তোমাকে রক্ষা করার চেষ্টা করব না। তোমার মতো অন্ধ আর জেদি একটা মেয়ের জন্য আমার এই চোখের জল বৃথা। আমি তোমার জীবনের সেই বাধা হয়ে আর থাকবো না যা তোমার ভালোবাসাকে দূরে সরিয়ে রেখেছে। ভালো থেকো তোমার ওই আকাশের সাথে। আজ থেকে আমি তোমার ছায়াও মারাবো না। অভ্র আর একটা মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে ধীর পায়ে উল্টো পথে হাঁটতে শুরু করলো। তার প্রতিটি কদম যেন মাটির বুকে দেবে যাচ্ছে। নীলা মাঝ রাস্তায় দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো। সে কি ঠিক করলো, নাকি রাগের মাথায় অন্য কোনো গভীর বিপদে পা বাড়ালো? অভ্র চলে যাওয়ার কেন তাকে শান্তি দেওয়ার বদলে বুকের ভেতরে এক অদ্ভুত হাহাকার তৈরি করছে। নীলা কি কোনো বড় ভুল করে ফেললো? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নীলা চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। রাস্তা থেকে এক যুবক হাহাকার নিয়ে অভ্র যখন বাড়িতে ফিরল, তখন তার মুখটা ছিল পাথরের মতো শক্ত। তার চোখে আজ কোনো মায়া নেই, বরং এক গভীর শূন্যতা। বাড়িতে পা রাখতেই আরমান খান তাকে দেখে চমকে উঠলেন। অভ্রের এলোমেলো চুল আর বিধ্বস্ত চেহারা দেখে তিনি বুঝতে পারলেন বড় কোনো অঘটন ঘটেছে। অভ্র সোজা আরমান খানের সামনে গিয়ে দাঁড়ালো। অভ্র বাবা, তোমার এই অবস্থা কেন? শরীর কি খারাপ লাগছে? নীলা কোথায়? ও কি তোমার সাথে ফেরেনি? তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন বাবা? চাচা, নীলা ইউনিভার্সিটিতে আছে। ও কিছুক্ষণ পর ফিরে আসবে। কিন্তু আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। আমি আর এই বাড়িতে থাকতে পারছি না।
আমি আজই আমার বাবা মার কাছে গ্রামে ফিরে যেতে চাই। আমাকে আর আটকানোর চেষ্টা করবেন না। হঠাৎ গ্রামে যাওয়ার কথা বলছো কেন? কোনো কিছু হয়েছে? নীলা কি আবার তোমাকে কিছু বলেছে? আমাকে খুলে বলো বাবা। তুমি তো জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি আর ভালোবাসি। এই বাড়ি তো তোমারই। অনেক হয়েছে চাচা, আমি অনেক সহ্য করেছি। আর এক মুহূর্ত এখানে থাকা মানে আমার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া। আপনি শুধু এইটুকুই মনে রাখবেন, আপনার সম্মান বাঁচাতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি যার জন্য লড়ছি তার কাছেই আমি সবচেয়ে বড় অপরাধী। আমি আসছি চাচা, আমার ব্যাগটা গুছিয়ে নিতে হবে। দেরি করলে হয়তো আমি আর নিজেকে সামলাতে পারবো না। আরমান খান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। অভ্রের মতো ধীর স্থির ছেলে এভাবে কথা বলছে কেন? অভ্র দ্রুত পায়ে নিজের ঘরে চলে ব্যাগ গোছানোর জন্য। ঠিক সেই সময় নীলা ঝড়ের বেগে বাড়িতে ঢুকলো। তার চোখে মুখে তখন সেই রাগের আগুনের ফুলকি। সে ড্রয়িং রুমে আরমান খানকে দেখে থমকে দাঁড়ালো এবং তীব্র ঘৃণায় কাঁপতে লাগলো। নীলা, তুই এসেছিস? অব্রর কি হয়েছে বলতো? ও কেন এখনই গ্রামে ফিরে যেতে চাইছে? তোদের মধ্যে কি কোনো বড় ঝগড়া হয়েছে? ও ব্যাগ গোছাচ্ছে কেন? ও বাড়ি চলে যেতে চায়? বাহ, ভালোই তো। অভিনয় শেষ করে এখন কাপুরুষের মতো পালিয়ে যেতে চাইছে। যে নোংরা ষড়যন্ত্র তোমরা দুজন মিলে শুরু করেছো সেটার জন্য আর কোন মুখে ও আমার সামনে দাঁড়াবে? ওর তো নিজের মুখ আয়নায় দেখা উচিত। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্রের কথা বলছিস তুই নীলা? মাথা ঠান্ডা করে কথা বল। আমি কিছুই বুঝতে পারছি না। তুই কেন ওকে এভাবে অপমান করছিস? নাটক করবে না বাবা। আমি আর আপনার এই প্রিয় পাত্র অব্র মিলে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছেন। আপনারা দুজন মিলে আগে থেকেই বড় প্ল্যান করেছিলেন যাতে বিয়ের আসরে আকাশ আসতে না পারে। আকাশকে আপনারা শাসিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন যাতে ও আমাকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আর সেই সুযোগে অব্র এসে হিরো সেজে আমাকে বিয়ে করে। আপনাদের এই সাজানো পরিকল্পনার মাঝে আমার ভালোবাসাটা পিষে গেছে বাবা। কেন আপনারা আমার সাথে এমনটা করলেন? নীলা, তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ তোকে এই আবল তাবল বুঝিয়েছে আর তুই সেটা অন্ধের মতো বিশ্বাস করলি? তুই জানিস না আকাশ আর বিপুল চৌধুরী আমাদের কতটা ক্ষতি করতে চেয়েছিল? আকাশ তো তোকে ভালোবাসেনি। চুপ করুন বাবা। আকাশ বিপুল চৌধুরীর ভাতিজা হতে পারে, কিন্তু ও তো আমার জাতশত্রু ছিল না। ও আমাকে ভালোবাসতো। আপনারা ওকে সুযোগই দেননি নিজের ভালোবাসা প্রমাণ করার। আপনারা দুজনে মিলে আমার ভালোবাসার মানুষকে আমার থেকে জোর করে দূরে সরিয়েছেন শুধু নিজেদের জেদ মেটানোর জন্য। আর অব্র, ও তো নজর দিয়ে বসেছিল আমার উপর। ওর লোভ ছিল আমাদের এই অঢেল সম্পত্তির উপর। তাই ও আপনার সাথে হাত মিলিয়ে এই কাজ করেছে। নীলার চিৎকার শুনে অভ্র হাতে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার প্রতিটি পদক্ষেপ আজ এক অন্যরকম গাম্ভীর্য। নীলার প্রতিটি অপবাদ সে শুনেছে, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদের ভাষা ছিল না। সে ধীর পায়ে আরমান খানের সামনে গিয়ে দাঁড়ালো। অভ্রর চেহারায় আজ এক অদ্ভুত আভিজাত্য ফুটে উঠেছে। চাচা, নীলার প্রশ্নের উত্তর আপনি দেবেন নাকি আমি দেব? আজ যদি সত্যিটা না বলি তবে নীলা হয়তো কোনোদিনও নিজের ভুল বুঝতে পারবে না। তোমার থেকে কোনো সত্য শুনতে চাই না অভ্র। তোমার এই মুখটা আমার সামনে থেকে সরাও। তুমি আমার আর আকাশের মাঝখানে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছিলে। আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করব না। তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়েছো। নীলা, অনেক হয়েছে। এবার আমার কথা শোন। অভ্র আর আমি আকাশকে সরাইনি। আকাশ নিজেই তোকে বিক্রি করে দিতে চেয়েছিল। আকাশ বিপুলের কাছে তোর গোপন ভিডিও আর ছবি দিয়ে আমাদের ব্ল্যাকমেল করতে চেয়েছিল। ও চেয়েছিল আমাদের সর্বস্ব লুটে নিতে। অভ্র যদি সেদিন বিপুলকে সামলে না নিত আর আকাশকে শহর থেকে না তাড়াতো, তবে আজ তুই এই সমাজে মুখ দেখাতে পারতি না। আকাশ তোকে ভালোবাসেনি নীলা, ও তোকে ট্র্যাপ করেছিল নিজের সাথে। আরমান খানের কথাগুলো শুনে নীলার পা যেন কাঁপতে শুরু করলো। তার মাথার ভেতরটা নিমিষেই ঝিমঝিম করে উঠল। সে অবিশ্বাস ভরা চোখে অভ্রের দিকে তাকালো, কিন্তু অভ্রের চোখে আজ শুধু অবজ্ঞা আর গভীর দুঃখ। অভ্র আরমান খানের হাতটা আলতো করে ধরল। ও আমাকে চেনার ক্ষমতা কোনোদিনও পাবে না। আমি আপনার পরিবারকে ভালোবাসি বলে নিজেকে এতদিন নিচু করে রেখেছিলাম চাচা। আমার এই বাড়ি বা সম্পত্তির কোনো লোভ ছিল না। আজ থেকে তুমি মুক্ত নীলা। তোমার ওই আকাশের কাছে ফিরে যাও। আমি চললাম। আমার আর এখানে কোনো প্রয়োজন নেই। অভ্র আরেকটা সেকেন্ডও দাঁড়ালো না। সে ব্যাগ নিয়ে গটগট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। আরমান খান সোফায় ধপ করে বসে পড়লেন, মাথায় হাত দিয়ে।
নীলা মূর্তির মতো দাঁড়িয়ে রইল মাঝঘরে। অভ্র ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো ড্রয়িং রুম জুড়ে এখন শ্মশানে নীরবতা নেমে এলো। আরমান খান সোফায় বসে দু হাতে মুখ ঢেকে আছেন। নীলা মাঝঘরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থর থর করে কাঁপছে। তার মস্তিষ্কে এখন দুটো কণ্ঠস্বরের যুদ্ধ করছে। একদিকে আকাশের দাবি যা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, একদিকে আকাশের দাবি যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে তার বাবার কথা যে আকাশ তাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। নীলা এক গভীর দোটানায় পড়ে গেল। কে সত্যি বলছে, আকাশ নাকি তার নিজের বাবা? কি করে সেই এই জট খুলবে? এদিকে অভ্র এখন রাস্তা দিয়ে হাঁটছিল। তখন তার চোখে জল থাকলেও মনে ছিল এক কঠিন প্রতিজ্ঞা। সে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত শান্ত হবে না। অভ্র সোজা চলে এলো ইউনিভার্সিটির হোস্টেলের রুমে ব্যাগ রেখে অভ্র যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখন তার বন্ধু সায়ন ঘরে ঢুকলো। অভ্রকে দেখে সায়ন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সায়ন দ্রুত অভ্রের কাছে এগিয়ে এলো। কিরে অভ্র, তুই হঠাৎ হোস্টেলে কেন? তোর মতো এত বড় জমিদার পরিবারের ছেলে, যার শহরে নিজের চাচ্চুর এত বড় আলিশান বাড়ি আছে, সে হোস্টেলে এই ভাঙা রুমে থাকতে আসলে কেন? ঘটনা কি? আর তোর চেহারার এই দশা কেন? সায়ন, সব শেষ হয়ে গেছে রে। আমার বিয়ে হয়ে গেছে জানিস? তাও আবার আমাদের এক ব্যাচ সিনিয়র নীলা আপুর সাথে। বড় চাচ্চুর সম্মান বাঁচাতে আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ নীলা আমাকে যে অপবাদ দিল, তারপর ওই বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব ছিল। কি বলছিস এসব? নীলাপুর সাথে তোর বিয়ে হয়েছে ওই অহংকারী মেয়েটার সাথে, আর ও তোকে অপবাদ দিচ্ছে? তুই তো হিরে রে অভ্র। ও তোকে চিনতে পারলো না। যে ছেলেটা ওর জন্য নিজের পরিচয় লুকিয়ে সাধারণভাবে থাকলো, তাকেই ও ভুল বুঝলো। ও মনে করছে আমি আর বড় চাচ্চু মিলে ওর আর আকাশের বিয়েটা ভেঙে দিয়েছি। আকাশ ওকে মিথ্যে বুঝিয়ে আমাদের প্রতি ওর মন বিষিয়ে দিয়েছে। সায়ন, আমি আর সহ্য করতে পারছি না। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। আমি চাই নীলা নিজের চোখে আকাশের আসল রূপ দেখুক। আমার খুব কষ্ট হচ্ছে রে। অভ্র সায়নকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সায়ন তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু অভ্রের বুকের ভেতরে যে ক্ষরণ হচ্ছিল তা কোনো ওষুধে সায়নের কাছে ছিল না। অন্যদিকে খানবাড়িতে নীলা নিজের ঘরে দরজা বন্ধ করে অন্ধকারে বসেছিল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তার ঘনিষ্ঠ বান্ধবী রিয়া ফোন করেছে। কিরে নীলা, খবর কি সত্যি? ক্যাম্পাসে তো রটে গেছে যে তোর নাকি বিয়ে হয়ে গেছে, তাও আবার আমাদের এক ব্যাচ জুনিয়র অভ্রর সাথে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা কি সত্যি? রিয়া প্লিজ এখন ওসব নিয়ে কথা বলিস না। আমার মাথাটা খুব ব্যথা করছে। আমি ভালো নেই। বিয়েটা পরিস্থিতির চাপে হয়েছে, কিন্তু এখন আমি যা শুনছি তাতে পাগল হয়ে যাব। কেন, কি হয়েছে? তুই অভ্রর মতো একটা গোল্ডেন বয়কে বিয়ে করে ভালো নেই কেন? ক্যাম্পাসের সব মেয়ে যার জন্য পাগল সে তোর স্বামী। এটা তো ভাগ্যের ব্যাপার। গোল্ডেন বয়? তুই জানিস না রিয়া, ও আর আমার বাবা মিলে আকাশকে সরিয়ে দিয়েছে। আকাশ আমাকে বলেছে ওরা ওকে ভয় দেখিয়েছে, কিন্তু বাবা বলেছেন আকাশ নাকি আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। আমি কার কথা বিশ্বাস করবো বুঝতে পারছি না। অব্রজ বাড়ি ছেড়ে চলে গেছে। স্তব্ধ হয়ে গেলি যে নীলা। আমার মনে হয় তুই বড় কোনো ভুল করছিস। অভ্রকে আমি চিনি, ও কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। আর আকাশকে নিয়ে আমার আগে থেকেই সন্দেহ ছিল। তুই হুট করে সিদ্ধান্ত না নিয়ে আগে সত্যটা যাচাই কর। আমাদের উচিত প্রমাণ খোঁজা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আকাশ আর অভ্র দুজনকে নিয়েই সত্যটা পরীক্ষা করে দেখা উচিত। রিয়ার কথা শুনে নীলা একটু শান্ত হলো। সে বুঝতে পারল রিয়ার কথা যুক্তিযুক্ত। সত্যটা যাচাই না করে সে অভ্রকে অনেক বড় বড় কথা শুনিয়ে ফেলেছে, কিন্তু প্রমাণ কোথায় পাবে? নীলা ভাবলো তাকে এমন কিছু করতে হবে যাতে আকাশ নিজেই নিজের মুখে দিয়ে সত্যিটা বলে ফেলে। অন্যদিকে অভ্র আর সায়ন মিলে প্ল্যান করতে শুরু করলো কিভাবে আকাশের মুখোশ টেনে খোলা যায়। শুরু হলো এক অসম লড়াই। একদিকে নীলার সন্দেহ তো অন্যদিকে অভ্র নিজেকে নির্দোষ প্রমাণ করার জেদ। হোস্টেলের এক কোণে বসে অভ্র আর সায়ন গত কয়েক ঘন্টা ধরে একটি নিখুঁত পরিকল্পনা সাজিয়েছে। অভ্র জানতো আকাশকে তার নিজের মুখ দিয়েই সত্যিটা বলাতে হবে, নাহলে নীলা কোনোদিনও তাকে বিশ্বাসই করবে না। সায়নের পরিচিত এক হ্যাকার বন্ধুর সাহায্যে তারা আকাশের ফোনের লোকেশন ট্র্যাক করে। জানতে পারে আকাশ শহরের এক নির্জন ক্যাফেতে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সায়ন নীলার কাছে একটি জরুরি মেসেজ পাঠিয়ে তাকে সেই ক্যাফেতে আসতে বলে। নীলা যখন সেখানে পৌঁছালো, সায়ন তাকে আড়ালে নিয়ে গিয়ে ইশারায় চুপ থাকতে বলল। নীলা দেখল একটু দূরেই আকাশ তার বন্ধুদের সাথে আড্ডায় মত্ত হয়ে অট্ট হাসি হাসছে। নীলা আপু, একদম চুপ করে দাঁড়িয়ে কথা বলবা। কথাগুলো শোনো। আপনার তথাকথিত ভালোবাসা আপনার সম্পর্কে ঠিক কি ভাবছে তা আজ নিজের কানেই শুনে নিন।
এখন কোনো চিৎকার করবেন না। আরে জিসান, খানবাড়ির মেয়েটাকে তো প্রায় পকেটেই পুরে ফেলেছিলাম। আরমান খানের ওই বুড়োটার বিশাল সম্পত্তি আর নীলার ওই রূপ সবই তো আমার হাতের নাগালে ছিল, কিন্তু মাঝখান দিয়ে ওই গেয়ভূত অব্র এসে সব মাটি করে দিল। কিন্তু আকাশ, তুই তো নীলাকে বললি ওরা তোকে ভয় দেখিয়ে আসর থেকে তাড়িয়েছে, তাহলে নীলা তোকে বিশ্বাস করলো কেন? ও তো বেশ বুদ্ধিমতী মেয়ে। আরে জিসান, নীলা হলো আস্ত একটা ইমোশনাল ফুল। ওরে একবার বললাম যে তোর বাপ আর অভ্র মিলে আমাকে তাড়িয়েছে, আর অমনিও হাপুস নয়নে কাঁদতে শুরু করলো। আসলে আমি তো বিপুল চৌধুরীর সাথে ডিল করেছিলাম। নীলার কিছু পার্সোনাল ছবি আর ভিডিও আমার কাছে আছে, ওইগুলো দেখিয়ে আরমান খানকে ব্ল্যাকমেল করে কয়েক কোটি টাকা বাগিয়ে নেওয়াই ছিল আসল টার্গেট। কিন্তু এই অভ্র ছেলেটা যে এতটা পাওয়ারফুল হবে তা আমি কখনোই ভাবিনি। ও আমার সব সোর্স বন্ধ করে দিয়েছিল বলেই আমি সে রাতে পালাতে বাধ্য হয়েছিলাম। তার মানে তুই নীলাকে একদমই ভালোবাসিসনি? পুরো বিষয়টা কি কেবল টাকার জন্য ছিল? হ্যাঁ, ধুর রাকিব, নীলার মতো অহংকারী মেয়েকে কেউ ভালোবাসে? আমি শুধু ওর বাপের টাকার পেছনে ছিলাম। ওই গেও অব্রটাকে নীলা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুনে আমার তো এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে। এবার নীলা আমার কাছেই আসবে সাহায্যের জন্য, আর তখন আমি ওকে এমনভাবে ব্ল্যাকমেল করবো যে ও মুখ দেখানোর জায়গা পাবে না। আড়ালে দাঁড়িয়ে থাকা নীলার পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে সরে গেল। আকাশের প্রতিটি শব্দ তার কানে গরম সীসার মতো বিঁধছিল। তার নিজের উপর চরম ঘৃণা বোধ হলো। সে এতটা অন্ধ যে একটা পশুর কথা বিশ্বাস করে অভ্রের মতো হিরেকে সে অপমান করেছে। নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝড়ের বেগে আড়াল থেকে বেরিয়ে এসে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন খুনের নেশা। নীলা, তুমি এখানে? আমি তো জাস্ট বন্ধুদের সাথে মজা করছিলাম, তুমি কখন এলে? আকাশের কথা শেষ হওয়ার আগেই নীলা তার সর্বশক্তি দিয়ে আকাশের গালে প্রচণ্ড জোরে একটা কষে থাপ্পড় বসিয়ে দিল। ক্যাফের সবাই স্তব্ধ হয়ে গেল। নীলা থামলো না। সে পাগলের মতো আকাশের গলার ধরে আরও কয়েকটা চড় মারল। জানোয়ার, তুই এতটা নীচ! আমার ভালোবাসা নিয়ে তুই এভাবে খেলা করলি? তুই ভেবেছিলি আমি তোর এই নোংরা রূপটা কোনোদিন দেখবো না? তুই তো একটা পশুর চেয়ে অধম। আমি তোকে বিশ্বাস করে অভ্রর মতো একজন মানুষকে অপমান করেছি। আমার বাবাকে ভুল বুঝেছি। তোকে তো জ্যান্ত পুঁতে ফেলা উচিত। চড় মেরে খুব শান্তি পাচ্ছ নীলা? মনে রেখো, ওই ভিডিওগুলো এখনো আমার কাছে আছে। এক ক্লিকেই তোমার সব সম্মান ধুলোয় মিশিয়ে দেব। এখন তোমার ওই পিচ্চি বর তো নেই তোমাকে বাঁচাতে। দেখি এখন কে তোমাকে রক্ষা করে। কে বলেছে আমি নেই? আমি সব সময় ওর পাশেই ছিলাম এবং থাকবো। ক্যাফের দরজায় তখন অভ্র দাঁড়িয়ে, তার চোখে আজ এক ভয়ঙ্কর মেজাজ। অভ্র ধীর পায়ে এগিয়ে এসে আকাশের হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিল। আকাশ কিছু বোঝার আগেই অভ্র এক প্রচণ্ড ঘুষিতে সে মেঝেতে লুটিয়ে পড়ল। তোমার ওইসব ডেটা আর ভিডিও আমি সায়নের বন্ধুদের দিয়ে অনেক আগেই ডিলিট করিয়ে দিয়েছি আকাশ। তুমি এখন একদম নিঃস্ব। আর হ্যাঁ, বিপুল চৌধুরীকেও পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে। তোমার পালা এবার। জিসান আর রাকিব, তোমরাও কি ওর সঙ্গী হতে চাও নাকি শান্ত থাকবে? জিসান আর রাকিব ভয় পেয়ে পিছিয়ে গেল। পুলিশের একটি টিম তখনই ক্যাফেতে ঢুকে আকাশকে হাত করা পড়ালো। আকাশ কুকুরের মতো চিৎকার করতে করতে পুলিশ ভ্যানে উঠল। পুরো ক্যাফেটা যখন ফাঁকা হয়ে গেল, নীলা মাঝখানে একা দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে অভ্রের দিকে তাকাতে পর্যন্ত পারছে না লজ্জায়। সে ধীর পায়ে অভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। অভ্র, আমাকে ক্ষমা করো। আমি এত বড় অপরাধ করেছি তোমাদের সাথে যে আমার বেঁচে থাকার অধিকার নেই। আমি কেন ওই জানোয়ারটার কথা বিশ্বাস করলাম? আমি তোমার মনটা চুরমার করে দিয়েছি। আমাকে কি একবারও ক্ষমা করা যায় না? আমি সত্যিই খুব লজ্জিত। নীলা, নিজেকে এইভাবে ছোট করো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি শুধু দায়িত্ব পালন করছি না, আমি তোমাকে রক্ষা করতে চেয়েছি। কিন্তু তুমি নিজের উপর আর আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে। আমি তোমাকে চিনতে পারিনি অভ্র। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। তুমি কি আবার আমাদের বাড়িতে ফিরে যাবে? আমাদের সাথে থাকবে? আমাকে একা ফেলে যেও না অভ্র। অভ্র নীলার দিকে তাকালো। তার চোখে আগের সেই কঠোরতা আর নেই, বরং একটা ম্লান হাসি ফুটে উঠল। সে নীলার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। নীলা এবার লজ্জা আর অভিমানে অভ্রের বুকে মুখ লুকিয়ে হাউ মাউ করে কেঁদে দিল। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আর কষ্টের অবসান হলো আজ। অভ্রের সম্মান আজ ফিরে এসেছে, আর নীলা খুঁজে পেয়েছে তার জীবনের আসল রক্ষাকর্তাকে। ক্যাফের সেই ঝড়ের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। আকাশের শেষ চিহ্নটুকু এখন কারাগারের অন্ধ কুঠিরিতে। নীলা আর অভ্র এখন এক নতুন পৃথিবীতে পা রেখেছে। খানবাড়িতে আজ উৎসবের আমেজ। আরমান খান আর সানিয়া খান ড্রয়িং রুমে বসে হাসি মুখে গল্প করছেন, কারণ তাদের মেয়ে আর জামাইয়ের মধ্যে এখন আর কোনো দেওয়াল নেই। অভ্র এখন আর সোফায় শোয় না। সে তার অধিকার আর ভালোবাসা নিয়ে নীলার ঘরের পূর্ণ দখল নিয়েছে।
সন্ধ্যাবেলা নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। এমন সময় অভ্র পেছন থেকে এসে নীলার কাঁধে হাত রাখলো। এখনো সাজগোজ শেষ হয়নি, নিচে সবাই অপেক্ষা করছে কিন্তু। আজ আব্বা আর আম্মা গ্রাম থেকে আসছেন, মনে আছে তো? মনে থাকবে না কেন? তোমার জন্য আর আম্মার হাতের সেই হালুয়া খাওয়ার জন্য তো আমি অধীর আগ্রহে বসে আছি। কিন্তু অব্র, একটা কথা বলবে? তুমি এতটা ধৈর্য কোত্থেকে পাও? আমি তোমাকে কতটা অপমান করেছি, কতটা অবহেলা করেছি, তবুও তুমি আমাকে ছেড়ে গেলে না কেন? কারণ ভালোবাসা মানে শুধু ভালো সময়ে পাশে থাকা নয় নীলা। ভালোবাসা মানে ঝড়ের মাঝেও শক্ত করে হাতটা ধরে রাখা। আমি জানতাম একদিন তুমি সত্যিটা বুঝতে পারবে, আর তোমার ওই রাগী চেহারাটাও আমার খুব প্রিয় ছিল। দুষ্টু ছেলে একটা। আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই আমাকে ঘৃণা করো, কিন্তু আজ যখন আয়নার দিকে তাকাই আমি নিজেকে দেখি না, আমি দেখি তোমার ভালোবাসার চাদরে ঢাকা এক ভাগ্যবতী মেয়েকে। আমি কথা দিচ্ছি অব্র, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার এই অবস্থার মর্যাদা রাখবো। নীলা অভ্রের হাতটা ধরে নিজের গালে ছোঁয়ালো। অভ্র নীলার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল। নিচে তখন গাড়ির হর্ন শোনা গেল। অভ্রর বাবা, মা আর সজীব এসে পৌঁছেছে। সবাই মিলে আজ এক টেবিলে রাতে খাবার খেলো। হাসি খুশি আর ভালোবাসায় পুরো খানবাড়ি যেন এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। খাওয়া শেষ করে অভ্র আর নীলা যখন বারান্দায় এসে দাঁড়ালো, রাতের আকাশে তখন এক ফালি চাঁদ ঝকঝক করছিল। জানো নীলা, গ্রামে যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই বড় চাচ্চু বলতেন আমার বড় ভাইয়ের মেয়েটা বড় হলে তুই ওকে আগলে রাখবি। তখন বুঝিনি যে আগলে রাখার মাঝে এতটা সুখ আছে। আর আমি ভেবেছিলাম আমার হিরো হবে কোনো রাজকুমার, কিন্তু আমি জানতাম না যে আমার হিরো আমার পাশেই ছিল, এক শান্ত ছেলের বেশে। আমাদের এই গল্পটা কিন্তু সিনেমার মতো, তাই না? সিনেমার চেয়েও সুন্দর, কারণ এটা আমাদের সত্যি জীবনের গল্প। আজ থেকে এই গল্পে আর কোনো খলনায়ক নেই, শুধু আছে এক বুক ভালোবাসা আর আমাদের এই ছোট ঘর। আমি তোমাকে অনেক ভালোবাসি অব্র। আমাদের এই পিচ্চি বরের ঘরটা সারা জীবন এমনই হাসি খুশি থাকুক। অভ্র নীলের কোমর জড়িয়ে ধরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাসলো। নীলাও তার মাথাটা অভ্রের কাঁধে রাখলো। সব বাধা, সব ষড়যন্ত্র আর ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আজ তার এক অভিন্ন হৃদয়ের পরিণত হয়েছে। গ্রামের সেই সহজ সরল জমিদার বাড়ির আভিজাত্য আর শহরের এই আধুনিক জীবন দুটোই আজ মিলেমিশে এক হয়ে গেল ভালোবাসার টানে। নীলা আর অভ্রের এই প্রেমের গল্প খানবাড়িতে ইতিহাসে অমর হয়ে থাকবে। ঝড়ের রাতের পর যেমন স্নিগ্ধ সকাল আসে, নীলা আর অভ্রের জীবনেও এখন সেই স্নিগ্ধতা বিরাজ করছে। অভ্র এখন আর আগের মতো খুব বেশি শান্ত থাকে না, বরং সুযোগ পেলে নীলাকে নানানভাবেই জ্বালিয়ে মারে। আজ ছুটির দিন, সকাল থেকে নীলা রান্নাঘরে ব্যস্ত ছিল অভ্রের প্রিয় কিছু পদ রান্না করতে। নীলা যখন ঘামে ভেজা অবস্থায় চুলায় মশলা কষাচ্ছিল, হঠাৎই পেছন থেকে একজোড়া হাত তাকে শক্ত করে জাপটে ধরল। নীলা চমকে উঠলেও পরক্ষণে অভ্রের চেনা পারফিউমের গন্ধে তার মুখে লাজুক হাসি ফুটে উঠল। ও মা, তুমি কখন এলে? আর এইভাবে ধরলে কেন? দেখছো না আমি কাজ করছি? গায়ে মশলার গন্ধ হয়ে যাবে তো অব্র, ছাড়ো না। বড় মা বা আম্মা যদি এই অবস্থায় দেখে ফেলেন তবে কি ভাববেন বলো তো? ভাববেন যে তাদের ছেলে তার বউকে খুব ভালোবাসে। আর মশলার গন্ধ হোক বা যাই হোক, আমার নীলার গায়ের গন্ধের কাছে পৃথিবীর সব দামি সুগন্ধি হার মেনে যায়। আজ রান্না তোলা থাক না, চলো কোথাও থেকে ঘুরে আসি। আমার একদম খেতে ইচ্ছে করছে না, শুধু ঘুরতে ইচ্ছে করছে। একদম দুষ্টুমি করবে না বলছি। আজ বড় আব্বা আর আম্মা আসবেন, তাদের জন্য স্পেশাল রান্না হচ্ছে। তুমি বরং গিয়ে সজীবের সাথে ড্রয়িং রুমে গল্প করো, আমাকে আমার কাজটা শান্তিতে করতে দাও তো। অভ্র ছাড়ার পাত্র নয়। সে নীলার ঘাড়ে মুখ গুজে দিয়ে ফিস ফিস করে বলতে লাগলো যে সজীব তো কার্টুন দেখায় ব্যস্ত, আর বড় আব্বারা আসতে এখনো অনেক দেরি। সে নীলাকে আরও শক্ত করে নিজের দিকে ঘুরিয়ে নিল। নীলার চোখে চোখ রেখে অভ্র দুষ্টুমি ভরা হাসি আবারও শুরু করলো। আচ্ছা নীলা, বিয়ের শুরুতে তো আমাকে তুমি পিচ্চি বর বলে ডাকতে, কত অপমান করতে মনে আছে? এখন সেই পিচ্চি বরের বাহুডোরে আটকা পড়ে থাকতে কেমন লাগছে শুনি? এখনও কি আমি তোমার সেই পিচ্চি বরই আছি, নাকি অন্য কিছু? উফ, তুমি সেই পুরনো কথা কেন তুলছো? আমি তো তখন পাগল ছিলাম, হিরে চিনতে ভুল করেছিলাম। এখন বুঝতে পারছি এই পিচ্চি বরটা আসলে কতটা শয়তান। সারাক্ষণ শুধু আমাকে জ্বালাতন করার ধান্দায় থাকো। যাও তো এখান থেকে। পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ জ্বলছে আর তুমি রোমান্টিকতা দেখাচ্ছ। চোখ জ্বলছে? দেখি তো কি হয়েছে। এই বলে অভ্র আর নীলার চোখের কাছে মুখ নিয়ে এলো।
নীলা আবেশে চোখ বন্ধ করে ফেলল। অভ্র আলতো করে নীলার চোখে ফু দিতে লাগলো। সেই পরম আবেশে নীলার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। অভ্র ঠোঁটের কোণে এক ছিলতে দুষ্ট হাসি ফুটে উঠল। সে হুট করে নীলার কপালে একটা শব্দ করে চুমু খেয়ে এক দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এই, এটা কিন্তু ঠিক না অব্র। তুমি দিন দিন খুব ফাজিল হয়ে যাচ্ছ। আমি কিন্তু এখনই আম্মাকে বলে দিব তোমার এই সব কীর্তি। অভ্র বাইরে থেকে হাসতে হাসতে চিৎকার করে বলল যে আমা তো আগেই জানেন তার ছেলে কতটা রোমান্টিক। নীলা রান্নাঘরে একা দাঁড়িয়ে হাসতে লাগলো। দুপুরে খাওয়ার পর তারা ছাদে গিয়ে বসলো। শরতের আকাশ তখন একদম পরিষ্কার। অভ্র একটা গিটার নিয়ে টুংটাং সুর তুলছিল। নীলা আর অভ্রের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে বসে আছে। অব্র, একটা গান গাও না। সেই যে বিয়ের রাতে তুমি গুনগুন করছিলে, আজ আমার জন্য পূর্ণ একটা গান গাও। তোমার গলায় গান শুনতে আমার খুব ভালো লাগে। গান গাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। গান শেষ হওয়ার পর আমাকে একটা দামি গিফট দিতে হবে। রাজি থাকলে বলো, তবেই সুর তুলবো। আচ্ছা বাবা, রাজি। আগে তো গাও। তোমার গান না শুনলে আমার ছুটির দিনটাই অপূর্ণ থেকে যায়। অভ্র গিটারে সুর তুলল এবং নীলার চোখের দিকে তাকিয়ে খুব দরদ দিয়ে একটা রোমান্টিক গান গাইতে শুরু করলো। গানের প্রতিটা কথা যেন নীলার প্রতি তার জমানো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছিল। গান শেষ হওয়ার পর নীলা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অভ্রের দিকে। অভ্রের গিটারটা পাশে রেখে নীলার খুব কাছে সরে এলো। গান তো শেষ হলো, এবার আমার গিফটটা দাও, নাকি এখন আবার ভুলে যাওয়ার বাহানা করবে? কি গিফট চাও বলো? নতুন কোনো গল্পের বই, নাকি তোমার বাগানের জন্য কোনো দুর্লভ চারা গাছ? বই বা গাছ তো সবসময় পাই নীলা, আজ একটু অন্য কিছু চাই। এই বলে অভ্র তার গালটা নীলার ঠোঁটের কাছে বাড়িয়ে ধরল। নীলা বুঝতে পারলো অভ্র কি আবদার করেছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ ছাদে আছে কিনা। তারপর খুব দ্রুত অভ্রের গালে একটা আলতো করে চুমু খেয়ে আসলে মুখ লুকিয়ে ফেলল। অভ্র খিলখিল করে হেসে উঠল আর নীলাকে জড়িয়ে ধরল। তুমি সত্যি একটা আস্ত দুষ্টু, কিন্তু এই দুষ্টুমিগুলোই আমার খুব প্রিয়। অব্র, আমাদের এই ভালোবাসা যেন কোনোদিন কম না হয়। সারা জীবন এইভাবেই আমাকে আগলে রেখো তোমার বুকের বাম পাশে। সারা জীবন কেন নীলা, 7 জন্ম পর্যন্ত এভাবেই তোমাকে আমার এই দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে পাতিয়ে রাখবো। তুই শুধু আমার এই ছোট বড় মনটার ভেতর এভাবে রানী হয়ে থেকো। বিকেলের রোদ তখন মরে এসেছে। নীল আকাশে পাখিরা ডানা মেলে উঠছে। চাঁদের এক কোণায় দাঁড়িয়ে থাকা এই যুগল ভালোবাসা যেন আকাশের নীলিমাকে হার মানাচ্ছিল। অভ্র আর নীলার এই ছোট্ট পৃথিবীটা যেন পরিপূর্ণ, যেখানে প্রতিদিন নতুন নতুন খুশির গল্প লেখা হয়। এভাবেই শেষ হলো তাদের মান অভিমান আর এক বুক ভালোবাসার অমর এক আখ্যান। শহরের যান্ত্রিকতা ছেড়ে অভ্র আর নীলা আবারও ফিরে এসেছে তাদের সেই প্রিয় গ্রামে। জমিদার বাড়ির উঠোনে রোদের ঝিলিক আর চারিদিকে সবুজের সমারোহে নীলার মনটাকে আবারও সতেজ করে তুলেছে। তবে এবারের আশাটা আগের চেয়ে আলাদা। এবার নীলার চোখে কোনো অহংকার নেই, আছে শুধু অভ্রের জন্য এক বুক ভালোবাসা। সকালবেলা অভ্র যখন বাগানের আম গাছের নিচে বসে সজীবের সাথে দুষ্টামি করছিল, নীলা তখন এক বাটি মুড়ি আর চা নিয়ে সেখানে হাজির। এই যে মিস্টার জমিদার, অনেক তো বাগান বিলাস হলো, এবার একটু নাস্তাটা করে নিন। আর সজীব, তুই তোর ভাইকে বেশি লাই দিচ্ছিস। ও তো এখন সারাদিনই বাগানে পড়ে থাকতে চায়। আরে সজীব দেখ, তোর ভাবি এখন শহর ভুলে একদম গ্রামের গিন্নি হয়ে গেছে। আচ্ছা নীলা, এই বাটিটা কি আমার জন্য নাকি সজীবের জন্য, নাকি দুজনে মিলে ভাগ করে খেতে হবে? একদম বেশি কথা বলবে না, এটা তোমার জন্য। আর সজীবের জন্য আমি ভেতরে পিঠা পাঠিয়েছি, তুমি চুপচাপ খেয়ে নাও, না হলে কিন্তু আমি সব নিয়ে চলে যাব। অভ্র মুড়ির বাটিটা নিতে গিয়ে হঠাৎই নীলার হাতটা শক্ত করে ধরে ফেলল। নীলা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। বারান্দায় তখন অভ্রের বাবা, মা আর দাদু বসে তাদের এই কাণ্ড দেখছিলেন। অভ্রের বাবা ফাতেমা বেগমের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। দেখতেছো ফাতেমার মা, আমাদের পিচি পোলাটা এখন কত বড় হয়ে গেছে। শহরের মেয়েটাকে কি সুন্দর আপন করে নিতেছে। শুরুতে তো ভয় ছিলাম যে এই বিয়ে টিকবে কিনা, কিন্তু এখন মনে হচ্ছে ওদের জোড়াটা আসমান থেকে ঠিক হয়ে এসেছে। ঠিক বলেছ নীলামা, এখন কত লক্ষ্মী হয়ে গেছে। ও তো দেখি অভ্র ছায়ার মতো থাকে। কাল রাতে দেখেছিলাম অভ্র পড়াশোনা করছে আর নীলা ওর পাশে বসে পাখা দিয়ে বাতাস করছে। ওদের এই দুষ্টু মিষ্টির সম্পর্কটা দেখলে আমার বুক জুড়িয়ে যায়। অভ্রের দাদু লাঠিতে ভার দিয়ে হাসতে হাসতে উঠানে নামলেন। তিনি অভ্র আর নীলার কাছে গিয়ে দাঁড়ালেন। দাদুকে দেখে নীলা তাড়াতাড়ি নিজের হাতটা অভ্রের কাছ থেকে ছাড়িয়ে নিল এবং ঘোমটাটা একটু টেনে দিল। অভ্রের দাদু অভ্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কিরে অভ্র,
নাত বউয়ের সাথে কি সারাদিন এভাবে ঝগড়া আর পিরিতি চলবো? আমাকে তো একটু সময় দে। নাত বউ, এই ছেলেটা যদি তোমার বেশি জ্বালায় তবে আমারে কইও, আমি এরে লাঠি দিয়ে সোজা করুম। দাদু, ও তো সারাক্ষণ আমাকে জ্বালায়, আপনি একটু ওকে বকে দিন তো। বলে কি না আমি নাকি খুব রাগী, অথচ ও নিজেই সবসময় আমার পেছনে লেগে থাকে। আরে দাদু, আমি তো শুধু একটু বিনোদন দেই। নীলা তো রাগী না হলে তাকে মানায় না। আর তুমি তো জানোই, রাগ যেখানে বেশি সেখানে ভালোবাসাও বেশি। কি বলো নীলা? ঠিক বলেছি না? অভ্রের কথা শুনে সবাই হেসে উঠল। নীলা লজ্জায় লাল হয়ে গেল। সে দেখল বাড়ির উঠানের এক কোণায় দাঁড়িয়ে সজীব হাসছে আর তালি বাজাচ্ছে। গ্রামের এই সহজ সরল পরিবেশ অভ্র আর নীলার ভালোবাসা যেন এক নতুন প্রাণ পেয়েছে। বিকেলে যখন তারা দিঘির পাড়ে বসেছিল, অভ্র নীলার কানে একগোছা কাশফুল গুজে দিল। জানো নীলা, বাবা মা আর দাদু আজ খুব খুশি দেখাচ্ছে। তারা তোমাকেই এই বাড়ির আসল দাদবউ হিসেবে মন থেকে মেনে নিয়েছেন। আমাদের এই ছোট ছোট দুষ্টুমিগুলোই তাদের বেঁচে থাকার আনন্দ বাড়িয়ে দেয়। সত্যি অব্র, পরিবারের এই ভালোবাসা আর তোমার এই মিষ্টি শাসন ছাড়া জীবনটা অপূর্ণ ছিল। আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো এমন একটা পরিবার পেয়েছি। আর সবচেয়ে বড় ভাগ্যবতী যে আমার স্বামী একজন বড় মনের মানুষ, যাকে আমি শুরুতে চিনতে ভুল করেছিলাম। আর ভুল করো না কিন্তু, সারা জীবন এভাবে আমার সাথে ঝগড়া আর ভালোবাসায় মেতে থেকো, কারণ তোমার এই হাসি মুখটাই আমার পৃথিবীর সেরা প্রাপ্তি। গোধূলির আলোয় দিঘির জল চিকচিক করছিল। দূর থেকে শোনা যাচ্ছিল শঙ্খের ধ্বনি। বাড়ির বড়রা বারান্দা থেকে দেখছিলেন তাদের প্রিয় নাতি আর নাতবউ একান্তে গল্প করছেন। তাদের চোখে মুখে প্রশান্তি। অভ্র আর নীলার এই দুষ্টু মিষ্টি দাম্পত্য জীবন যেন গ্রামের এই শান্ত প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেল। এভাবেই সুখে শান্তিতে কাটতে লাগলো তাদের দিনগুলো। সময় যেন ডানা মেলে উড়ে গেছে। অভ্র আর নীলার সেই মান অভিমান আর ভুল বোঝাবুঝির দিনগুলো এখন কেবল স্মৃতি। আজ অভ্রর গ্রামের বাড়িতে এক বিশাল আয়োজন। তাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। শহর থেকে আরমান খান আর তার স্ত্রীও এসেছেন এই খুশির দিনে সামিল হতে। উঠোনে শামিয়ানা টানানো হয়েছে আর গ্রামের মানুষজন আনন্দ উৎসবে মেতেছে। নীলা আজ লাল পাড়ের একটা সাদা শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটা টিপ। সে যখন বারান্দায় দাঁড়িয়ে আয়োজন দেখছিল, অভ্র চুপি সারে এসে তার পাশে দাঁড়ালো। কিরে বউ, 1 বছর তো কাটিয়ে দিলে এই পিচ্চি বরের সাথে। এখন বলো তো, সারা জীবন এই পিচ্চির সাথে থাকার সিদ্ধান্তটা কি খুব ভুল ছিল? তুমি না একদম ফাজিল হয়ে গেছো অব্র। 1 বছর আগের সেই শান্ত অব্রকে আমি খুঁজেও পাই না। আর হ্যাঁ, সিদ্ধান্তটা জীবনের সবচেয়ে সেরা ছিল, কারণ আমার মতো জেদি আর অহংকারী মেয়েকে ভালোবাসা দিয়ে জয় করার ক্ষমতা কেবল তোমারই ছিল। আর আমার ক্ষমতা ছিল বলেই তো আজ আমাদের এই ঘরটা শান্তিতে ভরে আছে। চলো দাদু ডাকছে, আজ নাকি আমাদের জন্য বিশেষ এক সারপ্রাইজ আছে। তারা দুজনে এখন উঠানের মাঝখানে এসে দাঁড়ালো। তখন আরমান খান আর অভ্রের বাবা এগিয়ে এলেন। আরমান খানের হাতে একটি সুন্দর কাঠের বাক্স। তিনি নীলা আর অভ্রের হাতে এক করে ধরলেন। বাবা অভ্র, নীলা, তোমাদের দুজনকে আজ একসাথে দেখে আমার বুকটা ভরে যাচ্ছে। নীলা, আমি হয়তো তোর বাবা হিসেবে একটু কঠোর ছিলাম, কিন্তু অভ্রকে তোর জীবনে এনে আমি আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছি। এই বক্সে তোদের দুজনের জন্য 1 টুকরো জমি আর একটা নতুন ব্যবসার দলিল আছে। তোরা শহর আর গ্রাম 2 জায়গাতেই তোদের ভালোবাসার সাম্রাজ্য গড়ে তুলবি। বাবা, আমাদের এইসবের কিছু লাগবে না, আমাদের শুধু তোমাদের আশীর্বাদ থাকলেই চলবে। আমি আজ বুঝতে পারছি পরিবারের বড়দের সিদ্ধান্ত কোনোদিন ভুল হয় না। অভ্রের দাদু হাসতে হাসতে লাঠি ভর দিয়ে সামনে এলেন। তার চোখে আজ আনন্দ অশ্রু। তিনি নীলা আর অভ্রের মাথায় হাত রেখে আশীর্বাদ করতে লাগলেন। আমার নাতবউ এই বাড়ির লক্ষ্মী। শুরুতে একটু চঞ্চল থাকলেও এখন এই পরিবারের প্রাণ। তোরা সুখে থাক, শান্তিতে থাক। আর এই অভ্র, বৌমারে কোনোদিন কাঁদাবি না। ও কাঁদলে কিন্তু এই বুড়োর লাঠি তোর পিঠে পড়বো। দাদু, নাতবউয়ের কাছে তো আমি অলরেডি সারেন্ডার করে আছি। ও কাঁদলে তো আমার পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। সবাই খেল করে হেসে উঠল। অভ্রের মা আর সানিয়া খান মিষ্টি নিয়ে এসে সবাইকে মুখ মিষ্টি করালেন। সজীব এক কোণে দাঁড়িয়ে তার ভাই আর ভাবির এই মিলন মেলা দেখে খুশিতে আত্মহারা। রাতের আকাশে আতশবাজির রোশনায় খেলে গেল। নীলা অভ্রের দিকে তাকালো, আর অভ্রও নীলার চোখের ভাষা পড়ে নিল। তাদের এই যাত্রায় অনেকেই চড়াই উতরাই এসেছে, কিন্তু দিন শেষে ভালোবাসার জয় হয়েছে। অব্র, আমাদের গল্পটা কি এখানেই শেষ? না নীলা, আমাদের গল্পটা তো এখান থেকেই শুরু। এই 1 বছরে আমরা একে অপরকে চিনেছি, আর বাকি জীবনটা কাটাবো একে অপরকে ভালোবেসে। আমাদের এই পিচ্চি বরের সংসার
সারা জীবন এমনই হাসি খুশি আর দুষ্টু মিষ্টি প্রেমে পূর্ণ থাকবে। গদিরে পেরিয়ে রাত নেমে এলো। জমিদার বাড়ির প্রতিটা কোণ থেকে আজ যেন সুখের সুবাস ছড়িয়ে পড়ছে। অভ্র আর নীলা একে অপরের হাত শক্ত করে ধরল, এই প্রতিজ্ঞা নিয়ে যে মরার আগ পর্যন্ত এই হাত আর কোনোদিনও ছাড়বে না। তাদের এই প্রেমের আখ্যান গ্রামের মানুষের মুখে মুখে খানবাড়ির ইতিহাসে এক অমর উদাহরণ হয়ে রইল।